আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি তোমাদের বহুল প্রত্যাশিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতির কামব্যাক উইকের ক্লাস নিয়ে। সো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে জয়েন হয়ে গিয়েছে এবং সালাম দিচ্ছ। মিফতাহুল জান্নাহ মিম, ওয়ালাইকুম আসসালাম। তানিশ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শেষ পৃষ্ঠা, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। সাইফুল্লাহ মোহাম্মদ সাইদ, ওয়ালাইকুম আসসালাম। ফায়জা আক্তারকে জিজ্ঞেস করেছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো ভাই? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা আজকের ক্লাসে কে কোথায় থেকে জয়েন হয়েছো বা একটু বলে দিবা, এবং পাশাপাশি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা তাও একটু জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানো আজকের ক্লাসটি যেহেতু পঞ্চম অধ্যায়ের উপরই হবে, সো তোমরা একটু দ্রুত তোমাদের নোট গুছিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, এবং পাশাপাশি আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও এবং পাশাপাশি তোমাদের টাইমলাইনে একটু দ্রুত শেয়ার করে দেবা। তোমরা অবশ্যই জানো তোমরা যারা শেয়ার করবা এবং আমাদের যে পরীক্ষাগুলো হবে পরীক্ষার মধ্যে যারা বিজয়ী হবে তাদের জন্য ক্রেস্ট থাকবে, এবং পাশাপাশি আজকে যা চলমান যে ক্লাসটি রয়েছে কামব্যাক উইকের, এই ক্লাসের উপরই তোমাদের জন্য কি থাকছে? তোমাদের জন্য থাকছে হচ্ছে স্পেশাল স্মার্টফোন। কি ভাইয়া? স্পেশাল স্মার্টফোন গিফট। সো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদেরকে তোমরা যারা যারা শেয়ার করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনো অনেকে জয়েন হচ্ছ, তোমরা এখনো পর্যন্ত যারা শেয়ার করে না ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও আজকের ক্লাসটি করতে পারে। এবং পাশাপাশি আজকের পঞ্চম অধ্যায় নিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর আমি এতটুকু বিশ্বাস রাখতে পারো, তোমরা আমার উপর আস্থা রাখতে পারো, আশা করি আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সেভাবে আমি সাজিয়ে এসেছি ক্লাসটা, তোমাদের জন্য রাখছি হচ্ছে এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এবং পাশাপাশি সিকিউ। তাহলে আর কি লাগবে তোমাদের, বলো আমাকে। ঠিক আছে, ওকে। তোমরা দেখতেছি অনেকে কুমিল্লা, সিরাজগঞ্জ, ঢাকা, সিলেট, রংপুর, খুলনা, ওকে, চট্টগ্রাম, ভেরি গুড। তোমরা দেখতেছি অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়েছো। তোমরা অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেকে জয়েন হয়ে গিয়েছে। আজকের ক্লাসটি যেহেতু তোমাদেরকে আমি সম্পূর্ণ একটি পঞ্চম অধ্যায়ের উপর পুরো একটি অধ্যায়ের বিস্তারিত আলোচনাতে যাবো, সুতরাং এখন থেকে শুরু করছি। দেখো, আমি প্রথমে হচ্ছে তোমাদের যে গিফটগুলো রয়েছে, দেখো কামব্যাক উইকের যে গিফটগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। প্রথমে আসছে হচ্ছে তোমরা যারা শেয়ার, রিভিউ অ্যান্ড এগুলো করবা, তোমাদের জন্য কি কি থাকছে দেখো। তোমাদের এই যে আমার পরনের যে টি শার্টটা দেখতে পাচ্ছ, ঠিক সেম টি শার্ট তোমাদের জন্যও থাকছে। এই যে দেখো তো কি সুন্দর না, বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। এই টি শার্টটা তোমাদের কয়জন পাবা? দেখো 36 জন কিন্তু তোমরা এই টি শার্ট পেয়ে যাবা। এবং পাশাপাশি দেখো তোমরা যারা এই যে পরীক্ষা দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবা, তাদের জন্য থাকছে হচ্ছে 12টি ক্রেস্ট। কয়টা ভাইয়া? টোটাল 12টি ক্রেস্ট। এবং পাশাপাশি তোমরা যারা এই সপ্তাহের সর্বোচ্চ উইনার হবা, সে পাচ্ছ কি ভাইয়া? স্পেশাল স্মার্টফোন, যেটা হচ্ছে আবারও দেখাই দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এই যে অনেকে দেখতে চাচ্ছ হচ্ছে ক্রেস্ট কোনটা, এই যে এরকমই হচ্ছে তোমরা ক্রেস্ট পাবা। ওকে, তোমরা এখনো পর্যন্ত যারা শেয়ার করে না তারা একটু দ্রুত শেয়ার করে দেবে। ঠিক আছে, ওকে। এখন বলো ক্লাসটি শুরু করবো কিনা?
কেমনে পাবো কেমনে পাবা? দেখো তোমরা আজকের ক্লাসটি সহ কামব্যাক উইকের যেসব ক্লাস চলতেছে সব ক্লাস তোমাদেরকে কি করতে হবে, শেয়ার করতে হবে এবং পাশাপাশি ক্লাস রিভিউ দিতে হবে। তাহলে তোমরা কি পাবে, এই যে 36টা টি শার্ট এবং 12টি টেস্ট পেয়ে যাবা। ডান ভাইয়া, ডান 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 ডান। ওকে ঠিক আছে, তাহলে চলো আমি হচ্ছে সর্বপ্রথমে শুরু করছি হচ্ছে এমসিকিউ নিয়ে। কি নিয়ে শুরু করছি ভাইয়া? এমসিকিউ নিয়ে, পঞ্চম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। তাহলে প্রথমে শুরু করি এমসিকিউর পর তোমাদের জন্য রাখছি জ্ঞানমূলক প্রশ্ন, তারপর অনুধাবনমূলক প্রশ্ন, সর্বশেষ রাখছি হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। চলো তাহলে এমসিকিউ দিয়ে শুরু করি। বাগদাদ নগরী কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেছিলেন? প্রথম প্রশ্ন কি, বাগদাদ নগরী কে ধ্বংস করেন এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? এটির ঝটপট তোমরা উত্তর দিয়ে দিবা, আশা করি তোমরা সবাই পারবা। ঠিক আছে, প্রশ্নের উত্তরের জন্য কিন্তু বেশি টাইম দিব না তোমাদের, একটু দ্রুত বলতে হবে। ঠিক আছে, লেট করে ফেললাম, সমস্যা নাই, এখনই শুরু হচ্ছে মাত্র। এক নাম্বার প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে দাও, ঝটপট। এক নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? বাগদাদ নগরী কে? জিহাদ হাওলাদার সবার আগে সঠিক উত্তর দিয়েছ, ধন্যবাদ ভাইয়া। উত্তর হবে ডি। উত্তর কি? ডি। আব্দুল্লাহ আল রিফাত বলছো, হালাকুকান, সামাইরা যারা ডি। আহমেদ জহির আলম ভাইয়া তোমার উত্তর ভুল হয়েছে, মূলত উত্তর হবে কোনটা? ঘ। কে ধ্বংস করেছেন বাগদাদ নগরী? কে ধ্বংস করেছেন? মূলত হালাকুকান। তোমাদের কিন্তু এই প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্নেও কি আসতে পারে ভাইয়া? আসতে পারে। এবং এটি হচ্ছে কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? মূলত 1258 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1258 খ্রিস্টাব্দে এই হালাকুকান যে বাগদাদ নগরীটি ছিল, সে বাগদাদ নগরীটি কি করেছিলেন? ধ্বংস করেছিলেন। ঠিক আছে, এরপরে দেখি তাইলে পরবর্তী প্রশ্ন। দেখো, আবুল আব্বাস আস-সাফফার উপাধি গ্রহণ করার কারণটা কি? এই যে আবুল আব্বাস কে ছিলেন? মূলত আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা। যদি ভাই প্রশ্ন আসে আবুল আব্বাস কে ছিলেন বা আব্বাসী বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে উত্তর কি হবে? আবুল আব্বাস আস-সাফফা। এই আবুল আব্বাস আস-সাফফা যে উপাধি গ্রহণ করেছিলেন তার কারণটা কি? তিনি কি বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চার করেছিলেন, নাকি বিরোধীদের অনুগত করেছিলেন, নাকি বিরোধীদের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য তিনি হচ্ছে মূলত আস-সাফফা উপাধিটি কি করেছিলেন? গ্রহণ করেছিলেন। সেটা কি? একটু ঝটপট উত্তর জানিয়ে দাও ভাইয়াকে। তোমরা যারা যারা একের উত্তর সঠিক দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে আসছি 2 এর উত্তরে। ঠিক আছে, 2 নাম্বার। অনেক উত্তর দিচ্ছ খ, অনেক উত্তর দিচ্ছ খ, অনেক উত্তর দিচ্ছ আবার ক। ওকে, তোমরা একটু 2 এর উত্তর ঝটপট জানিয়ে দিবা। 2 এর উত্তর কি হবে? ঝটপট জানিয়ে দিবা। 2 এর উত্তর কি হবে? 2 এর উত্তর অনেকে কিন্তু জানিয়ে দিয়েছে। 2 এর উত্তর কোনটি হবে? ক। মূলত কোনটি হবে? ক। যেমন দেখো, বিরোধীদের মধ্যে তিনি কি করেছিলেন? ভীতির সঞ্চার করেছিলেন এবং পাশাপাশি তিনি বিরোধীদের অনুগত করার কারণে তাকে কি বলা হয়? তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? আবুল আব্বাস আস-সাফফা উপাধিটি গ্রহণ করেছিলেন। আস-সাফফা উপাধিটি কি করেছিলেন ভাইয়া? গ্রহণ করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যাচ্ছি হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোনটা? 3 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন, ঝটপট উত্তর দিবা। খলিফা আল মামুন। মূলত খলিফা আল মামুন কে? তিনি ছিলেন হচ্ছে একজন আব্বাসী খলিফা। এই খলিফা আল মামুন ইতিহাসে বিখ্যাত হওয়ার কারণটা কি? খলিফা আল মামুন ইতিহাসে বিখ্যাত হওয়ার মূলত কারণটা কি? ভাইয়া দ্রুত 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? প্রথম পত্রের 5ম অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে, মূলত সবচেয়ে কঠিন অধ্যায় তোমাদের। দেখো, খলিফা আল মামুন তিনি মূলত কে ছিলেন? খলিফা আল মামুন ছিলেন হচ্ছে খলিফা হারুনুর রশিদের পুত্র। কততম পুত্র? দ্বিতীয় পুত্র। আল আমিনের পরে যে পুত্র তার নাম হচ্ছে আল মামুন। এই যে আল মামুন ছিল, তার সম্পর্কে কিছু তথ্য তোমরা জেনে রাখো। এই যে আল মামুনের মা ছিল হচ্ছে মূলত পারসিক, অর্থাৎ পারস্যের অধিবাসী ছিল। তার মা পারসিক কৃতদাসী ছিল, একজন কি ছিল? কৃতদাসী। এই তথ্যটা
অবশ্যই তোমরা মনে রাখবা, কারণ হচ্ছে তোমরা যখন অনেকাংশে দেখতে পাবা তাকে নিয়ে আল মামুনকে নিয়ে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। সো ওইখানে হচ্ছে তোমাদের অনেকগুলো তথ্য দিতে হবে। সুতরাং অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই তথ্যটি অবশ্যই মনে রাখবা। তার মা ছিল কি পারসিক রাশি। আমি যখন অনুধাবনমূলক প্রশ্নে যাব তখন তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবে। ঠিক আছে, দেখো মূলত জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য তা আল মামুন কি ইতিহাসে বিখ্যাত। 3 নম্বর সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্নে। কত নাম্বার ভাইয়া? 4 নাম্বার প্রশ্নে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। নহরে জুবাইদা খননের উদ্দেশ্য কি ছিল? নহরে জুবাইদা খননের উদ্দেশ্য কি ছিল? 4 নাম্বার ভাইয়া। নাম্বার মূলত দেখো নহরে জুবাইদা খননের উদ্দেশ্য কি ছিল? নৌ যোগাযোগের জন্য, নাকি হজ যাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য, সুনাম অর্জন করার জন্য, নাকি খলিফার নির্দেশ পালন করার জন্য? অনেকে কিন্তু 4-এর উত্তর দিয়ে দিচ্ছ। 4-এর উত্তর সবার আগে দিয়েছে হচ্ছে সুমাইয়া শেখ বলেছো বি, সাবিহা বলেছে বি, জেসমিন আক্তার বলেছে বি, তাওসিফা ইসলাম। ওকে, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। মূলত হজ যাত্রীদের পানির কষ্ট লাঘবের জন্য এই কি করা হয়েছিল? নহরে জুবাইদা খনন করা হয়েছিল। নহরে জুবাইদা খননের উদ্দেশ্য কি? মূলত হজ যাত্রীদের পানির কষ্ট দূর করা। এবার যাচ্ছি আমি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার দেখো, কোন খলিফাকে মূলত রূপকথার রাজা বলা হয়? কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? রূপকথার রাজা বলা হয় কোন খলিফাকে? আবুল আব্বাসকে, আল মনসুরকে, আল মামুনকে, নাকি খলিফা হারুনুর রশিদকে? কাকে মূলত রূপকথার রাজা বলা হয়? দ্রুত উত্তর দিবা। 5 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 5 নাম্বার ঘ। সবার আগে উত্তর দিয়েছে হাফসা আক্তার, ভেরি গুড। সুমাইয়া শেখ, ভেরি গুড। তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে। খলিফা হারুনুর রশিদকে কি বলা হয়? মূলত রূপকথার রাজা বলা হয়। মূলত কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? খলিফা হারুনুর রশিদকে। কোন খলিফাকে? খলিফা হারুনুর রশিদকে রূপকথার রাজা বলা হয়। ঠিক আছে, এরপর দেখো 6 নাম্বার প্রশ্ন। আরবের জোয়ান অব আর্ক উপাধি কার? প্রশ্ন, আরবের জোয়ান অব আর্ক উপাধিটি মূলত কার? এটা কি খায়রুজানের, না খাইজুরানের, নাকি জুবাইদার, নাকি লাইলার, নাকি বুরানের? কার ভাইয়া? দ্রুত উত্তর দিবা। 6 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ছয় নাম্বার গ। মোহাম্মদ রাফি, হাফসা, মোহাম্মদ রাফি, তারপরে আর কে? আনাইনা। ঠিক আছে, মূলত কাকে মূলত আরবের জোয়ান অব আর্ক উপাধিটি মূলত কার? এটি হচ্ছে মূলত লাইলার। এই যে লাইলা মূলত কার সময়ে বা কোন খলিফার সময়ে এই জোয়ান অব আর্ক উপাধিটি পেয়েছিল? মূলত এই জোয়ান অব আর্ক উপাধিটি পেয়েছিল হচ্ছে খলিফা হারুনুর রশিদের সময়ে। কোন খলিফা? খলিফা হারুনুর রশিদের সময়ে। খলিফা হারুনুর রশিদের সময়ে। খলিফা হারুনুর রশিদের সময়ে মূলত এই যে লাইলা ছিল, এই লাইলা এই জোয়ান অব আর্ক উপাধিটি পেয়েছিল। কোন উপাধি ভাই? জোয়ান অব আর্ক উপাধি। মুস্তাকিন হুসেন, MS তারেক, নীরব। মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছি আমরা হচ্ছে 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার কি? দেখো, ক্রুসেড মূলত কি? ক্রুসেড কি ধর্মযুদ্ধ, নাকি গৃহযুদ্ধ, নাকি ধর্মীয় যুদ্ধ, নাকি স্বাধীনতা যুদ্ধ? উত্তর কোনটি হবে? জটপট। এই যে প্রশ্নটি ক্রুসেড কি, কিন্তু একদম দেখতে পাচ্ছ একদম সংক্ষিপ্ত, কিন্তু এই প্রশ্নটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে যেমন আসে তেমন MCQতেও বারবার আসে। সুতরাং এই প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে দেখবা। ক্রুসেড কি মূলত? এটি কি ধর্মযুদ্ধ, নাকি গৃহযুদ্ধ, নাকি ধর্মীয় যুদ্ধ, নাকি স্বাধীনতা যুদ্ধ? 7 নাম্বার ইতিমধ্যে অনেকে উত্তর জানিয়ে দিয়েছো। সুমাইয়া শেখ, সামাইরা যারা। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। মূলত কি? ধর্মযুদ্ধ। কি যুদ্ধ ভাইয়া? ধর্মযুদ্ধ। ক্রুসেড কি? তোমরা অনেকে হচ্ছে গুলাই যাচ্ছে হচ্ছে নাকি ধর্মীয় যুদ্ধ হবে। যদি ধর্মযুদ্ধ দেখতে পাও তাহলে এই যে ধর্মীয় যুদ্ধের দিকে নাম বাঁধা, নিচে আর নাম বাঁধা, প্রথম যে উত্তরটি সঠিক দেখতে পাচ্ছ সেটি দিয়ে দিবা। মূলত কি হবে? ধর্মযুদ্ধ। কি যুদ্ধ? ধর্মযুদ্ধ। এরপরে যাচ্ছে হচ্ছে 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন দেখতে হবে। আগে প্রথমে কি পড়তে হবে? উদ্দীপক পড়তে হবে।
উদ্দীপক প্রথমে কি করতে হবে ভাইয়া? পড়তে হবে, তারপরে বাকি অংশটুকু তোমরা বুঝতে পারবা। দেখো, অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতায় আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিল ফুয়াদ পাশা। কোন পাশা? ফুয়াদ পাশা। পরবর্তী সময়ে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা, যোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য কি হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে তিনি তাকে কৌশলে ফুয়াদ পাশাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। কে? অটোমান সুলতান আব্দুল হামিদ। এখন আমরা তার সাথে মিল করব কোন খলিফার সাথে? মূলত আব্বাসী আমলে যেসব খলিফাগণ ছিল তারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছিল কিনা। এখন দেখো, উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার হত্যাকাণ্ডের শিকার কোন চরিত্রের মূলত মিল রয়েছে? কোন চরিত্রের মিল রয়েছে? আমরা যে আব্বাসী খিলাফতের সময় পড়েছি সেখানে এরকম হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মূলত কে? আবু মুসলিম খোরাসানি, নাকি হাজ্জাজ বিন ইউসুফ, নাকি মুসা বিন নুসায়ের, নাকি আল আমিন? বলো, জটপট উত্তর দাও। 8 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ওকে, দেখতেছি অনেকে আবু বকর, সুমাইয়া মুক্তি, সামিয়া মুক্তি, আবদুল্লাহ আল রিফাত। তোমার উত্তর ভাইয়া ভুল। আবদুল্লাহ আল রিফাত ভাই, তোমার উত্তর ভুল হয়েছে। বলতে হাজ্জাজ বিন ইউসুফ উত্তর হবে না। হাজ্জাজ বিন ইউসুফ উত্তর হবে না। 8 নাম্বার ক দেখতেছি। 8 নাম্বার অনেকে ঘ দেখাচ্ছ। 8 নাম্বার ক। মূলত সঠিক উত্তর হবে আবু মুসলিমকে খুরাসানি। আবু মুসলিম খুরাসানি, তাকে হচ্ছে মূলত হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। কেন হত্যা করা হয়েছিল? দেখো ভাইয়া, ওকে, তোমাদের দেখতেছি অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়ে দিচ্ছ। অনেকে কিন্তু ভাইয়া খ নাম্বার উত্তর হবে না, মূলত উত্তর হবে ক। ওকে, ঠিক আছে, তাহলে এরপরে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো, ঘ নাম্বার 9 নাম্বার প্রশ্ন। উদ্দীপকে যে নির্দেশিত উক্ত হত্যাকাণ্ডে যে আবু মুসলিম খুরাসানির যে হত্যাকাণ্ডটি হয়েছিল, তাই সেই হত্যাকাণ্ডের সাথে মিল রয়েছে মূলত নিচের কোনটি? সেটি কি ক্ষমতা লিপ্সা, নাকি প্রতিহিংসা, নাকি প্রতিদ্বন্দ্বিতা? নিচের কোনটির মিল রয়েছে? নিচের কোনটির মিল রয়েছে? নয় নাম্বার প্রশ্নের উত্তর কোনটি হবে? এই যে আবু মুসলিম খুরাসানিকে যে আবু জাফর আল মনসুর হত্যা করেছিল, কে হত্যা করেছিল ভাই? আবু জাফর আল মনসুর হত্যা করেছিল। কে? আবু জাফর আল মনসুর। আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর। আবু জাফর আল মনসুর যে আবু মুসলিম খুরাসানিকে হত্যা করেছিল, মূলত হত্যার পেছনে কারণ কি ছিল? সেটা কি ক্ষমতা লিপ্সা ছিল, নাকি প্রতিহিংসা ছিল, নাকি প্রতিদ্বন্দ্বিতা ছিল? কোনটা ছিল? উত্তর গ। 9 নাম্বার গ। 9 নাম্বার গ। অনেকে দিচ্ছ খ হবে। 9 নাম্বার গ। 9 নাম্বার গ। মূলত উত্তর হবে 9 নাম্বার গ। অনেকে কিন্তু ভুল উত্তর দেখাচ্ছ। 9 নাম্বার উত্তর হবে গ। মূলত এখানে ছিল হচ্ছে প্রতিহিংসা ছিল তার প্রতি, এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল। কেননা যখন তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার ক্ষেত্রে মূলত আবু জাফর আল মনসুরকে ক্ষমতায় নিয়ে আসলেন, কিন্তু আবু জাফর আল মনসুরকে ক্ষমতায় আসার পরে তিনি দেখতে পেলেন যে আবু মুসলিম খুরাসানি যিনি ছিলেন, তিনি তার এত বেশি ক্ষমতা বেড়ে গিয়েছিল এবং তার এত বেশি জনপ্রিয়তা সৃষ্টি হয়ে গিয়েছিল, তার যে খলিফা আবু জাফর আল মনসুরের এই যে সাম্রাজ্য রক্ষা করা তখন তার জন্য কঠিন হয়ে পড়ছিল। কেননা তার যে জনপ্রিয়তা, তাকে হচ্ছে জনগণ সবাই চাচ্ছিল আবু মুসলিম খুরাসানিকে। এই মুহূর্তে তাকে যদি হত্যা করা না হয়, তাহলে আবু জাফর আল মনসুরের প্রতি মানুষ কি থাকবে না? মানুষ আবু জাফর আল মনসুরের পাশে থাকবে না। এই জন্য মূলত আবু জাফর আল মনসুর কি করেছিল? আবু মুসলিম খুরাসানিকে হত্যা করেছিল তার যে প্রতিহিংসা এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে। মূলত এখানে ছিল লিপ্ত ছিল হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিহিংসা। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবা। 9 নাম্বার উত্তর কি হবে? গ 3। এরপর আমরা যাচ্ছি হচ্ছে 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বারে কি আছে দেখো, আব্বাসী আন্দোলনের মূলত সূচনা করেন কে? এই যে আব্বাসী আন্দোলন ছিল, আমরা জানি 750 খ্রিস্টাব্দে কি করে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়? এই আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল ভাইয়া, প্রশ্ন আসে কিন্তু তোমাদের পরবর্তীতে এমসিকিউ আকারে পাবে, সেজন্য ভাইয়া কিন্তু বিস্তারিত পড়াচ্ছি না আজকে, কিন্তু প্রত্যেকটা কিন্তু এমসিকিউ আকারে আছে। এই যে খিলাফত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? আব্বাসী খিলাফত 750 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে?
750 খ্রিস্টাব্দে। এই যে 750 খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, সে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠার পূর্বে তো অবশ্যই আব্বাসী আন্দোলন হয়েছিল। সে আব্বাসী আন্দোলনের সূচনা করেছিলেন মূলত কে? মোহাম্মদ বিন আলী নাকি আবুল আব্বাস নাকি আব্দুল হাকিম নাকি আবু জাফর? উত্তর দিবা জটপট। 10 নম্বর উত্তর কি হবে? 10 নম্বর ফাতিহা কাদিজা স্মৃতি নাফিসে ইসলাম উত্তর ভুল, বিতি উত্তর ভুল, অনেকে কিন্তু উত্তর ভুল দিচ্ছ। মূলত উত্তরটি হবে তোমাদের মোহাম্মদ বিন আলী। এই যে মূলত দেখো আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা বলা হয় আবুল আব্বাসকে, তিনি কিন্তু আব্বাসী আন্দোলনটি শুরু করেননি। এই জায়গায় হচ্ছে মূলত পেস্টটি রয়েছে, তোমরা কিন্তু বারবার ঘুরে ফিরে কিন্তু এই উত্তরটি ভুল করো, ঘুরে ফিরে উত্তরটি ভুল করো। আজকে জেনে নাও সঠিক উত্তরটি। মূলত সঠিক উত্তর তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে উত্তর কি হবে? মোহাম্মদ বিন আলী এই মূলত আব্বাসী আন্দোলনের কি করেছিলেন? সূচনা করেছিলেন। মনে থাকবে ভাইয়া? এরপরে যাচ্ছি তাইলে 11 নম্বর প্রশ্নে। দেখো নিচের কোন নগরীকে দারুস সালাম নামকরণ করা হয়েছিল? দারুস সালাম মূলত কোন নগরীকে নামকরণ করা হয়েছিল? আব্বাসীরা মূলত আব্বাসী বংশের যে খলিফা ছিল যে আবু জাফর আল মনসুর, তিনি কি করেছিলেন? তিনি মূলত হচ্ছে রাজধানী স্থানান্তর করেছিলেন দামেস্ক থেকে বাগদাদে। এই যে দামেস্ক থেকে বাগদাদে যখন তিনি রাজধানী স্থানান্তর করলেন, এরপরে তিনি হচ্ছে কোন নগরীকে দারুস সালাম নামকরণ করেছিলেন? আমি কিন্তু উত্তর কিন্তু বলে দিয়েছি ইতিমধ্যে। ঘুরে ফিরে ভুল, ঘুরে ফিরে ভুল। 11 নাম্বার দেখতেছি অনেকে সঠিক উত্তর দিচ্ছে। ওয়াহিদুল ইসলাম, আরশিয়া তামান্না ইসলাম, সিনহা আফরিন। ওকে, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। মূলত কি? বাগদাদ নগরী। এই যে দামেস্ক থেকে তারা কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? খলিফা আবু জাফর আল মনসুর কোথায় স্থানান্তর করেছিলেন? মূলত বাগদাদে। এরপর বাগদাদকে কি নামে নামকরণ করেছিলেন? দারুস সালাম, দারুস সালাম, দারুস সালাম। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন। কারা মূলত আব্বাসী খলিফা আল মনসুরকে অবতার মনে করত? এই যে অবতার, আগে তোমাদের জানতে হবে মূলত অবতার মানে কি। অবতার হচ্ছে তোমাদের 2-3 ধরনের শাব্দিক অর্থ রয়েছে। মূলত অবতার মানে হচ্ছে এখানে হচ্ছে প্রভু অর্থে ব্যবহৃত হয়, কেউ কেউ প্রভু অর্থে এটাকে ব্যবহৃত করে, আর কেউ কেউ ব্যবহার করে মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা হচ্ছে ব্যবহার করে অবতার এই শব্দটিকে পুনর্জন্ম অর্থে, অর্থাৎ মৃত্যুর পর পৃথিবীতে আবার আসবে এরকম যে অর্থটার আছে পুনর্জন্ম, সে অর্থ হচ্ছে অবতারকে ব্যবহৃত করে। কিন্তু এই যে আব্বাসী খলিফা আল মনসুরকে তারা হচ্ছে যারা মনে করেছিল, এখানে শিয়া সম্প্রদায় হতে পারে, সুন্নি হতে পারে, আওয়ান্দিয়া বা খারাজি সম্প্রদায়, তাদের মধ্যে যারা অবতার মনে করেছিল তারা কি হিসেবে মনে করেছিল? তারা হচ্ছে প্রভু হিসেবে মনে করেছিল। অবতার মানে এখানে প্রভু অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, কারা মনে করেছিল? জটপট উত্তর দিবা। 12 নম্বর তাসনিম তাহা সবার আগে সঠিক উত্তর দিয়েছে, তারপর রুকায়া সিদ্দিকা বাদন, নুবা ইসলাম। ভেরি গুড, ভেরি গুড, আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূলত কে? কোন সম্প্রদায়? রাওয়ান্দিয়া সম্প্রদায়। এই যে রাওয়ান্দিয়া সম্প্রদায় খলিফার প্রতি এত বেশি ভক্ত হয়ে গিয়েছিল, তারা এক পর্যায়ে তাকে কি আবু জাফর আল মনসুরকে অবতার মনে করেছিল। কি মনে করেছিল? অবতার মনে করেছিল। এই অবতার মনে করার কারণে এই রাওয়ান্দিয়া সম্প্রদায়কে তিনি হচ্ছে ধ্বংস করে দিয়েছিলেন আবু জাফর আল মনসুর। ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখবা। তোমাদের সামনে যখন সৃজনশীলের আলোচনা আসছে তখন কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা পেয়ে যাবো। এবার দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর দেখো, আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা। এই যে আব্বাসী বংশ ছিল, কারণ আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ বলছি কিন্তু। আবুল আব্বাস নাকি আল মামুন নাকি আবু জাফর নাকি হারুনুর রশিদ, কে ছিলেন মূলত? 13 নম্বর প্রশ্নের উত্তর দাও জটপট। তেরো নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 13 নম্বর ঘ, 13 নম্বর ঘ। ভেরি গুড, তোমার 13 নম্বর প্রশ্নের উত্তর তার মানে কি হবে? হারুনুর রশিদ। মূলত আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিলেন? হারুনুর রশিদ। এখানে 2-3টা বিষয় তোমরা মনে রাখবা। একটি হচ্ছে মূলত আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, আব্বাসী বংশের শ্রেষ্ঠ খলিফা কে ছিলেন, এবং আব্বাসী বংশকে টিকিয়ে রেখেছিলেন মূলত খে। ঠিক আছে, আবু জাফর আল মনসুর হচ্ছে আব্বাসী বংশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আবু জাফর আল মনসুরকে, এবং সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন হারুনুর রশিদ, এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন মূলত আবুল আব্বাস আস-সাফা। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মনে রাখবা।
ওকে, তোমরা দেখতে পাচ্ছ অনেকে চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা যারা শেয়ার করো নাই তারা একটু দ্রুত শেয়ার করে দেবে, কেননা তোমাদের আজকের অধ্যায়টি খুব বেশি ইম্পর্টেন্ট এবং পাশাপাশি তোমাদের অনেকেরই এই অধ্যায়ের মধ্যে কি রয়েছে ভাই, সমস্যা রয়েছে। তোমরা সব সমস্যার সমাধান একটি ক্লাসে তোমাদের বন্ধুদের সাথে সমাধান করে ফেলো। সুতরাং তোমাদের কি করতে হবে, ক্লাসটি দ্রুত শেয়ার করতে হবে। এখনো পর্যন্ত যারা নতুন এসেছো, তোমরা যারা এখনো শেয়ার করো না তারা একটু দ্রুত শেয়ার করে দেবা, ঠিক আছে? এবার আসছি হচ্ছে তো 14 এবং 15 নম্বর প্রশ্ন নিয়ে। আমরা 13 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়েছিলাম, এবার আসছি 14 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো 14 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, ঝটপট জানিয়ে দিবা। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সুখ দুঃখ দেখার জন্য রাতে হচ্ছে 14 বেশি তিনি কি করতেন, ঘুরে বেড়াতেন। জনকল্যাণ তার শাসন ব্যবস্থার ছিল হচ্ছে মূল লক্ষ্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মূলত কোন আব্বাসী খলিফার মিল রয়েছে? এখন প্রশ্ন হচ্ছে খলিফা, আগে বলো, তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়েছো তোমরা কিন্তু পেয়েছো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোন আব্বাসী খলিফা কি করতেন, সুখ দুঃখ বোঝার জন্য 14 বেশি ঘুরে বেড়াতেন? মূলত কোন খলিফা? ঝটপট উত্তর দিবা। 14 নম্বর গো, 14 নম্বর গো, 14 নম্বর গো, 14 নম্বর গো। এই অনেকে কিন্তু ঘ নাম্বার উত্তর দিচ্ছে। 14 নম্বর উত্তর হবে মূলত সি। কে? মূলত হারুনুর রশিদ। কে ভাইয়া? হারুনুর রশিদ। এই যে তোমাদেরকে দিয়েছি হচ্ছে মূলত এখানে উদ্দীপক আকারে, কিসের জন্য? এমসিকিউর জন্য। কিন্তু এরকম ঠিক সেম উদ্দীপক, এমসিকিউর যে উদ্দীপকগুলো আছে ঠিক সেম উদ্দীপক তোমরা কিন্তু এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য পেয়ে যেতে পারো। সুতরাং এখানে স্লাইডের মধ্যে যে উদ্দীপকগুলো আছে একটু বেশি জোর দিয়ে দেখবা, কেননা এখান থেকে কিন্তু তোমরা কিন্তু খুব সৃজনশীল উদ্দীপকও কমন পেয়ে যাবা। এরপর যাচ্ছে হচ্ছে 15 নম্বর প্রশ্নে। দেখো উক্ত খলিফা অর্থাৎ হারুনুর রশিদ অবদান কোথায় কোথায় রেখেছেন? তিনি কি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অবদান রেখেছেন, নাকি জ্ঞান বিজ্ঞানের বিকাশে, নাকি জনসাধারণের কল্যাণে? কোথায় কোথায় তিনি অবদান রেখেছেন? ঝটপট উত্তর দিয়ে দাও। 15 নম্বর উত্তর কি হবে? চোদ্দ শেষ ভাই, আমরা এখন চলে আসছি 15 নম্বর প্রশ্ন। ঝটপট উত্তর দিয়ে দেবা। 15 নম্বর সাবিহা, সাবিহা সবার আগে হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। তারপর ফাতিহা, সিনতিয়া আক্তার সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছে। মূলত কি হবে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করেছিলেন, জ্ঞান বিজ্ঞানের বিকাশে খলিফা হারুনুর রশিদ কাজ করেছিলেন, সর্বশেষ জনসাধারণের কল্যাণে তিনি হচ্ছে কাজ করেছিলেন। জনসাধারণের কল্যাণে তিনি রাত বিরাতে 14 বেশি হচ্ছে জনসাধারণের পাশে থাকার জন্য তিনি ঘুরে বেড়াতেন এবং তার রাজ্যের অবস্থা জানতেন এবং পাশাপাশি জনমানুষের কল্যাণে তিনি কি করতেন, কাজ করতেন। ঠিক আছে, তাহলে উত্তর কি হচ্ছে? ঘ নাম্বার। উত্তর কি হবে? ঘ নাম্বার। 15 নাম্বার কিন্তু অনেকে গ নাম্বার উত্তর দিয়েছে। দেখি নিমরাত সালহা আপু, তোমার উত্তর ভুল, তুমি একটু এই বিষয়টি একটু দেখে নাও। 15 নাম্বার উত্তর কিন্তু অনেকে ভুল দিচ্ছ। সর্দার আলিফ করিম, ভেরি গুড ভাইয়া, সঠিক উত্তর হয়েছে। এবার যাচ্ছি আমরা 16 নাম্বার প্রশ্নে। কে কত নাম্বার? 16 নাম্বার। 16 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো? আব্বাসা কে ছিলেন? আব্বাসা, আব্বাসী না ভাইয়া, এটা হচ্ছে আব্বাসা। আব্বাসা নাম, আব্বাসা বলছি কি? আব্বাসা। এতক্ষণ জানতে হচ্ছে আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা কে, কিন্তু এখন আসতে হচ্ছে আব্বাসা। আব্বাস মনে করিও না আবার। এখানে কি কেউ আসো ক্লাসে? আব্বাস আজকে কি আরো ক্লাস আছে? হ্যাঁ, রাত 9টায় তোমাদের সবার প্রিয় হৃদয় ভাইয়ের বাংলা ক্লাস রয়েছে। তিনি কি আল মাহাদির স্ত্রী, নাকি হারুনুর রশিদের ভগ্নী, নাকি আল আমিনের মাতা, নাকি আল মনসুরের স্ত্রী? কে ছিলেন? 15 নম্বর গ। 16 নম্বর প্রশ্নে 16 এর খ, 16 এর ক সোহাগ ফাতেহা চৌধুরী। ভেরি গুড। মূলত কে? হারুনুর রশিদের কে ছিলেন? ভগ্নী। হারুনুর রশিদের ভগ্নী কে ছিলেন? আব্বাসা। আব্বাসা কে ছিলেন? হারুনুর রশিদের ভগ্নী। হারুনুর রশিদের ভগ্নী। এরপর দেখো 17 নম্বর প্রশ্নে কি রয়েছে। 17 নম্বর, এই যে বার্মাকি বংশ, কি ভাইয়া? বার্মাকি বংশ। বার্মাকি বংশ, বার্মাকি বংশের পতন হয়েছিল। বার্মাকিদের পতনের মূলত কারণ কি ছিল? এখানে আরেকটি প্রথম প্রশ্ন জেনে নাও। মূলত বার্মাকি বংশের প্রতিষ্ঠাতাকে, বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে মূলত খালিদ বার্মাক। কে? খালিদ বার্মাক।
বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে মূলত খালিদ বার্মাক। খালিদ বার্মাক। এই যে আবার হারুনুর রশিদের যিনি শিক্ষক ছিলেন তিনি ছিলেন হচ্ছে মূলত বার্মাকি বংশের। তার নাম কি ছিল? হারুনুর রশিদের শিক্ষক যিনি ছিলেন তিনি হচ্ছেন বার্মাকি বংশের, তার নাম ছিল হচ্ছে ইয়াহিয়া বার্মাক। এই বিষয়টি মনে রাখবা। হারুনুর রশিদের শিক্ষক ছিলেন ইয়াহিয়া বার্মাক। কে? ইয়াহিয়া বার্মাক। ইয়াহিয়া বার্মাক। ঠিক আছে ভাই, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো কিন্তু মনে রাখবা। যারা যারা তোমরা নোট করতেছো তোমরা এগুলো খুব বেশি সুন্দর করে নোট করে নিবা বলে আমি আশা করছি। ভাইয়া কোন অধ্যায় পড়ানো হচ্ছে? ভাইয়া আপু পঞ্চম অধ্যায় পড়ানো হচ্ছে। পঞ্চম অধ্যায় পড়ানো হচ্ছে মূলত ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। দেখো বার্মাকিদের মূলত কারণ কি ছিল? তাদের অপরিসীম প্রভাব এবং ঐশ্বর্য ছিল। তারপর হচ্ছে ফজল বিন রাবির কি ছিল? ষড়যন্ত্র ছিল। তাদের কর্মদক্ষতা। মূলত 17 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে? জটপট। সতেরো নম্বর অনেকে দেখি অনেক রকম উত্তর দিচ্ছ। মূলত সঠিক উত্তরটি কি হবে? এখানে কে দিছে? লিমন খান। লিমন খান সঠিক উত্তর দিছে। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে 1, 2, 3। মূলত বার্মাকিদের পতন হয়েছিল মূলত কি কারণে? তাদের যে অপরিসীম প্রভাব এবং ঐশ্বর্য ছিল এটির কারণে। এর পাশাপাশি ছিল ফজল বিন রাবির যে ষড়যন্ত্র সেটি, এবং পাশাপাশি তাদের কর্মদক্ষতা। এই যে তাদের যে কর্মদক্ষতা তার পরিণতি হিসেবেও তাদের কি হয়েছিল? পতন হয়েছিল। মূলত 3টি কারণেই হচ্ছে মূলত এখানে কি রয়েছে? সঠিক রয়েছে। সুতরাং উত্তর কি হবে? ঘ, 1, 2, 3। এরপরে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর, আল আমিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? আল আমিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই যে দেখো হারুনুর রশিদের যে প্রথম এই যে আল আমিন এবং আল মামুন যে পুত্রগণ ছিল তন্মধ্যে প্রথম এবং দ্বিতীয় সন্তান কে ছিল? আল আমিন এবং আল মামুন। এখন প্রথমে দেখছি হচ্ছে আল আমিনের প্রধানমন্ত্রী কে ছিলেন। এখানে কিন্তু দুইটা প্রধানমন্ত্রী ছিল। আল আমিনের একজন ছিল, আল মামুনের একজন ছিল। এখানে উত্তর চাইছে হচ্ছে আমাদের আল আমিনের প্রধানমন্ত্রী কে ছিলেন। জটপট 18 নম্বর প্রশ্নের উত্তর। ভাইয়া 18 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 18-1। কনফিডেন্টলি উত্তর ভুল দিচ্ছে হচ্ছে সামেরা যারা। ইশরাত জাহান আপু তোমার উত্তর সঠিক হয়েছে। এই যে দেখো একটা জায়গায় হচ্ছে তোমরা সবকিছু গোলা ফেলতেছো। এই যে দেখো আল আমিন বলছি, আমি যখন আল আমিন বলছি তখন উত্তর হবে ফজল বিন রাবি। ফজল বিন কে? রাবি। ফজল বিন রাবি ছিলেন হচ্ছে মূলত কার? আল আমিনের প্রধানমন্ত্রী। আল আমিনের প্রধানমন্ত্রী। যদি প্রশ্নে যদি আল মামুন থাকতো, আল মামুন যখন থাকতো তখন উত্তর হতো কি? ফজল বিন সাহল। তাহলে আল আমিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ফজল বিন রাবি। এই জায়গায় একটা জায়গায় কিন্তু তোমরা দেখি সবাই ভুল করতেছো। সুশান্ত পাল, ভেরি গুড ভাইয়া। জান্নাত সঠিক উত্তর হয়েছে আপু। জাহিদুল ইসলাম উত্তর ভুল। ওকে, এবার যাচ্ছি তাইলে আমরা পরবর্তী প্রশ্ন 19 নাম্বার প্রশ্ন। কত নাম্বার? 19 নাম্বার। দেখো বাইতুল হিকমা শব্দের অর্থ কি? আগে বলো বাইতুল হিকমা এটি প্রতিষ্ঠা করেছিলেন কে? বাইতুল হিকমা শব্দের অর্থ কি এবং এটি কে প্রতিষ্ঠা করেন? মূলত বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন আল মামুন। কে ভাইয়া? আল মামুন। আল মামুন কে ছিলেন? হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। এবার বলো আল হিকমা শব্দের অর্থ কি? এটা কিন্তু না পারলে কিন্তু আমি নকশা ফাটাই দেব। একদম ইজি প্রশ্ন। 19 নাম্বার ক। ভাই আজকের ক্লাস কতক্ষণ পর্যন্ত দিবেন? ইনশাল্লাহ 9টা পর্যন্ত দিব এবং আজকের অধ্যায়টি পুরোটা শেষ করে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? মূলত কি? জ্ঞান গৃহ। কি ছিল ভাইয়া? জ্ঞান গৃহ। সবাই দেখি উত্তর সঠিক দিচ্ছে। ওমা রে নকশা ফাটাই দিব, বই পাইছি।
তোমরা যারা এখনো পর্যন্ত জানো না আমাকে বারবার কমেন্ট করতেছো ভাইয়া কোন পত্র, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের ক্লাস হচ্ছে, ঠিক আছে। এবার যাচ্ছি 20 নাম্বার প্রশ্নে। কত নাম্বার? 20 নাম্বার। দেখো, সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে? সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে? সেলজুক বংশের এই যে আব্বাসি খিলাফত যেহেতু অধিক সময় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা কি ছিল? ক্ষমতায় আব্বাসিরা খিলাফত অধিষ্ঠিত ছিল। সুতরাং অনেক বংশ এখানে কি করেছিল? রাজত্ব করেছিল। তন্মধ্যে অন্যতম আরেকটি বংশ ছিল হচ্ছে মূলত সেলজুক বংশ। সেই সেলজুক বংশের মূলত প্রতিষ্ঠাতা কে ছিল? দ্রুত 20 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? মাহবুবা সুলতানা মিম, তোমার উত্তর হ্যাঁ আপু 19 নাম্বার সঠিক হয়েছে। তাইমা তাহসিন আলিজা, তোমার উত্তর সঠিক হয়েছে। এবার আসছি আমরা হচ্ছে 20 নাম্বার প্রশ্নে। মুশফিকা ইসলাম বিআইবি আপু, তোমার উত্তর সঠিক হয়েছে। এবার আসছি আমরা 20 নাম্বারে। 20 নাম্বার ঝটপট উত্তর দেবা। বিশ নাম্বার কই সবাই চুপ কেন এতক্ষণ? ওকে, দেখতেছি হচ্ছে সবাই সঠিক উত্তর দিচ্ছে। 20 নাম্বার বৃষ্টি বর্ষা আপু, তোমার উত্তর ভুল হয়েছে। জান্নাত উত্তর সঠিক হয়েছে। এমএসটি নেহা, 20 নাম্বার কিন্তু অনেকে কিন্তু ভুল উত্তর দিচ্ছে। 20 নাম্বার উত্তর দ্রুত সঠিক উত্তর দাও। 20 নাম্বার 20 ওকে। নাফিস ইসলাম, তোমার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। মূলত তুগরিল বেগ কে ছিলেন? তুগরিল বেগ সেলজুক বংশের মূলত প্রতিষ্ঠাতাকে তুগরিল বেগ কে ছিলেন? তুগরিল বেগ, ঠিক আছে। সারা দাস, সাইফ আহমেদ ভাইয়া তোমার উত্তর ভুল হয়েছে। সোমায়া আক্তার তোমার উত্তর ভুল হয়েছে। আবু বকর উত্তর সঠিক হয়েছে। মূলত কে ছিলেন? তুগরিল বেগ। দেখি অনেকে আমি বলার পর আবার উত্তর দেই। হ্যাঁ ভাইয়া, কমেন্ট লেটে যাচ্ছে, একটু সবার আগে কমেন্ট করো তাহলে দ্রুত চলে আসবে। আর তোমার এখানে হয়তো নেট প্রবলেম করতেছে একটু, এজন্য। এবার দেখে হচ্ছে আমরা 21 এবং 22 নাম্বার প্রশ্ন, দ্রুত দেখো। মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন লাভের জন্য উত্তরাধিকার দ্বন্দ্ব তীব্র গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। আর এই সংঘাতের ফলস্বরূপ সকল ভাইদের পরাজিত করে এবং নিজ পিতাকে বন্দী করে আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের কি হয়েছিলেন? সম্রাট হয়েছিলেন, ঠিক আছে। এবার দেখো এখানে কি বিষয়? মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘাত বলছে, ঠিক আছে। একটা বিষয় পুত্রদের মধ্যে সংঘাত। এরপরে দেখো দ্বন্দ্ব তীব্র গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। আর এই সংঘাতের ফলস্বরূপ সকল ভাইদের পরাজিত করে নিজ পিতাকে বন্দী করা আওরঙ্গজেব কি করেছিল? মুঘল সাম্রাজ্যের সম্রাট হয়েছিল। এবার দেখো তার সাথে কোন আব্বাসি খিলাফতের মিল রয়েছে? উদ্দীপকের সম্রাটের সাথে। সম্রাট মূলত শাহজাহানের সাথে। কে বলছে এখানে? সম্রাট শাহজাহানের সাথে। বলতে কে? আল মনসুর নাকি আল হাদি নাকি আল মামুন নাকি হারুন রশিদ? জটপট উত্তর দিবা। 21 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 21 নাম্বার অনেকে দেখতেছি একদম কনফিডেন্টলি উত্তর ভুল দিচ্ছে। একটা উত্তর সঠিক পেয়েছে, ইশরাত জাহান। উত্তর বলবো না, আগে তোমরা বলো, জটপট বলো। 21 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এখানে ভাইয়া আমি বলছি কি, এখানে একটু তোমরা উদ্দীপক না দেখে কিন্তু জটপট উত্তর দাও। জগটা দেখছো আল আমিন আল মামুনের ক্ষেত্রে নিয়ে গেছো। এখন আল আমিন এবং আল মামুনের পিতার কথাই বলা হচ্ছে এখানে। মূলত পিতা কে ছিলেন? হারুন রশিদ। এখানে উত্তর হবে হারুন রশিদ। কেন? দেখো মূলত বলেছে সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে সংঘাত বলছে, ঠিক আছে, পুত্রদের মধ্যে। এখন এখানে উত্তর কি চাইছে? দেখো উদ্দীপকের সম্রাট, এখানে সম্রাট কে? মূলত শাহজাহান। তার মানে শাহজাহানের পুত্রদের মধ্যে আল আমিন আল মামুনের সংঘাত, ঠিক আছে। কিন্তু পিতাকে, পিতা অর্থাৎ সম্রাট কে ছিলেন? হারুন রশিদ। কে? হারুন রশিদ। উত্তর কি হবে? হারুন রশিদ। উত্তর কি হবে? হারুন রশিদ। এই যে হারুন রশিদ। এই প্রশ্নটা ভাই একটু যাতে গুলাই না ফেলো, বারবার দেখবা ভাই পড়াচ্ছি, পারলে একটু স্ক্রিনশট নিয়ে নিবা তোমরা, ঠিক আছে, পরবর্তীতে যাতে আবার দেখতে পারো। এবার যাচ্ছি 22 নাম্বার প্রশ্নে। দেখো 22 নাম্বারে কি রয়েছে? দেখো, উক্ত আব্বাসি খলিফার পুত্রদের মধ্যে সংঘাতের ফলে, অর্থাৎ উক্ত আব্বাসি খলিফা মানে হচ্ছে হারুন রশিদের পুত্র, যে আল আমিন এবং আল মামুনের সংঘাতের কথা বলা হচ্ছে। ওখানে কে জয়ী হয়েছিল? আল মামুন জয়ী হয়েছিল। কে জয়ী ভাইয়া? এখানে লিখে দিচ্ছি, হারুন রশিদ পুত্রদ্বয় আল আমিন
আমিন এবং কে ছিল? আল মামুন। ঠিক আছে, দেখো তাদের মধ্যে কে জয়ী হয়েছিল? আল মামুন জয়ী হয়েছিল। আবার দেখো আমিন, আমিন কিন্তু পরাজিত হয়েছিল। আল আমিনের মা ছিল হচ্ছে মূলত আরবীয় বংশোদ্ভূত। কোথাকার? আরবীয়। ঠিক আছে, আরবীয়। আর আল মামুনের মা ছিল হচ্ছে পারসিক। কোথাকার ভাইয়া? পারসিক। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, বুঝতে পারতেছি কিনা? হ্যাঁ, এবার দেখো এই যে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, আল মামুন জয়ী হয়েছিল, তার ফলে কি হয়েছিল? মূলত এখানে উত্তরগুলো সেটাই সাজছে। আরব জাতীয়তাবাদের পতন ঘটেছিল এটির ফলে, নাকি পারস্যবাসীর কর্তৃত্ব বৃদ্ধি পেয়েছিল, নাকি সৎ জ্ঞানী ও ধার্মিক ব্যক্তির খিলাফত লাভ ঘটে? উত্তর কোনটি হবে সেটি দিবা এখন। 22 নাম্বার উত্তর কি হবে? 22 নাম্বার অনেকে দেখি কনফিডেন্টলি আবার ভুল উত্তর দেওয়া শুরু করছে। দেখো এখানে হচ্ছে তোমরা একটা বিষয় বুঝতেছো না। আমি তোমাদের বলছি হচ্ছে আল আমিনের পরাজয় হয়েছিল, তার মানে আরব যে জাতীয়তাবাদ ছিল সেটির পতন ঘটে, এটা সঠিক। এরপর দেখো পারস্যবাসীর কর্তৃত্ব কি পেয়েছিল? বৃদ্ধি পেয়েছিল। তার মানে পারস্যবাসী বলতে এখানে পারস্যের অধিবাসী ছিল কার মা? আল মামুনের মা। আল মামুনের মা যেহেতু পারস্যবাসী ছিল, আল মামুন ক্ষমতা আসার ফলে পারস্যবাসীর কি পেয়েছিল? কর্তৃত্ব বৃদ্ধি পেয়েছিল। এরপর দেখো সৎ জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তির খিলাফত লাভ ঘটে। আল মামুন ছিল হচ্ছে মূলত সৎ জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তি। যখন মামুনের আলোচনা পড়বো তখন হচ্ছে ওখানে পেয়ে যাবা। সুতরাং এখানে 3টা উত্তরই সঠিক। তাহলে উত্তর কি হবে? ঘ নাম্বার। উত্তর কি হবে? ঘ নাম্বার। যারা যারা উত্তর ভুল দিয়েছো তারা হচ্ছে একটু দ্রুত শুধরাই নিবা এবং পাশাপাশি এই উত্তরটি অবশ্যই মনে রাখবা। এই প্রশ্ন যে ধরনটি দেখতে পেয়েছো তোমরা, এইটি কিন্তু অত্যন্ত কঠিন একটা উদ্দীপক। ঠিক আছে, এই উদ্দীপকের আলোকে যে প্রশ্ন দুটি করছে সেগুলো আরো জটিল। সবাই কিন্তু দেখি কনফিডেন্টলি উত্তর ভুল করছো তোমরা। 22 নাম্বার ডি। আশা করি তোমাদের আর ভুল হবে না। এরপরে দেখছি হচ্ছে আমরা 23 নাম্বার প্রশ্ন দেখি। 23 নাম্বার কি আছে? সর্বপ্রথম এশিয়া মাইনরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মূলত কারা? সর্বপ্রথম এশিয়া মাইনরে, কোথায় বলছি? এশিয়া মাইনরে কারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? 22 নাম্বার গো, 22 নাম্বার গো হয়েছে আমারটা। ঠিক আছে, ধন্যবাদ। যাদের উত্তর সঠিক হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যাদের উত্তর সঠিক হয় না তাদের ভয়েরও কিছু নাই, হতাশারও কিছু নাই। তোমরা আজকে যদি শুধরে নিতে পারো, যদি পরীক্ষা আসে তাহলে সঠিক উত্তরটি দিতে পারবা। এটাই হচ্ছে তোমাদের মূলত আজকের ক্লাসের সফলতা। ঠিক আছে, 23 নাম্বার উত্তর কি হবে? এই যে দেখো এশিয়া মাইনর বলছে, এশিয়া মাইনরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মূলত সর্বপ্রথম কারা? এরা কি বুয়াইয়ারা, নাকি সেলজুকরা, নাকি আব্বাসীরা, নাকি বার্মাকিরা? এই 4টি বংশই কিন্তু আব্বাসী খিলাফতের সময় কিন্তু রাজত্ব করছিল। আব্বাসী খিলাফতের সময় কিন্তু 4টি বংশ, এখানে যে 4টি বংশ দেখতে পাচ্ছ 4টি বংশ কিন্তু রাজত্ব করছিল। 23 নাম্বার জান্নাত উত্তর ভুল, সঠিক উত্তর দিয়েছো। নাফিজা নাফু সঠিক উত্তর। মাহি উত্তর ভুল আপু। 23 নাম্বার যারা যারা সি উত্তর দিচ্ছ তোমাদের নাকশা কিন্তু আমি ফাটাই দেবো, সামনে পাইলে কিন্তু ফাটাই দিতাম। উত্তর কি হবে? মূলত সেলজুকরা। কারা ভাইয়া? সেলজুকরা। এশিয়া মাইনরের সর্বপ্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কারা? সেলজুকরা। ঠিক আছে, 23 নাম্বার উত্তর কি হবে? খ, মায়াবী রাজকন্যা। আব্বু আম্মুর আদর পাইতে পাইতে সে একদম কি হয়ে গেছে? ভুল উত্তর দেওয়া শুরু করছে। বুঝতে পারছো? বাবা মায়ের বেশি যদি আদর পেয়ে থাকো তাহলে সন্তানটা খারাপ হয়ে যায়, পড়াশোনা থেকে দূরে সরে যায়। ঠিক সেম অবস্থা হয়েছে। এটা কার ক্ষেত্রে দেখতে পাইছি আমরা? মায়াবী রাজকন্যার ক্ষেত্রে। উত্তর আপু তোমার উত্তর কনফিডেন্টলি ভুল হয়েছে। তুমি একটু বাবা মায়ের থেকে দূরে থাকো এবং কম আদর পাও। এটা হচ্ছে আজকের ক্লাসে তোমার জন্য দোয়া। ঠিক আছে, এবার বলো ক্রুসেডের দ্বিতীয় পর্যায় মূলত কোনটি? আমরা জানি একটু আগে পড়েছি হচ্ছে ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। কিসের যুদ্ধ? ধর্মযুদ্ধ। কিসের যুদ্ধ? ধর্মযুদ্ধ। এবার দেখি ক্রুসেডের মূলত কয়টি পর্যায় ছিল। প্রথমে আলোচনা করছি ক্রুসেডের হচ্ছে মূলত 3টি পর্যায় ছিল। কয়টি ভাইয়া? 3টি পর্যায় ছিল। কয়টি? 3টি। কয়টি পর্যায় ছিল? 3টি পর্যায় ছিল। তন্মধ্যে দ্বিতীয় পর্যায়ের স্থিতিকাল কত থেকে কত সাল পর্যন্ত ছিল? এটি কি 1095 থেকে 1144, নাকি 1144 থেকে 1193, নাকি 1193 থেকে 1291, নাকি 1244 থেকে 1291 খ্রিস্টাব্দ? ভাইয়া নাক ফাটায়েন না, অনেক কান্নাকাটি করবে।
আম্মু কেন কান্নাকাটি করবে? তুমি না কান্নাকাটি করবে? তোমার নাক ফাটাচ্ছি, তুমি না কান্নাকাটি করবো? আন্টি আমাকে আরো সাধুবাদ জানাবে, যেহেতু তুমি পড়াশোনা করো না, তার জন্যই তো ভাই নাক ফাটাই দিছে। ঠিক আছে, 24 নাম্বার উত্তর কি হবে? অনেকে দেখছি খ খ খ। ভেরি গুড। এটা কি ক্যাডেট আবু সাইদ? তোমার উত্তর ভাই ভুল হয়েছে। মূলত এখানে হচ্ছে উত্তর হবে দ্বিতীয় পর্যায়ে ছিল হচ্ছে 1144 থেকে 1193। এখানে কিন্তু ভাই 3টি পর্যায়ে কিন্তু সাজিয়ে দিয়েছে। দেখো, প্রথম পর্যায়টি ছিল 1095 থেকে 1144, দ্বিতীয় পর্যায়ে ছিল 1144 থেকে 1193, তৃতীয় পর্যায়ে ছিল 1193 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার আসি, এই যে ক্রুসেডের আমরা কয়টি পর্যায়ে দেখতে পাই? 3টি। তোর মধ্যে অষ্টম পর্ব পর্যন্ত হয়েছিল, 8টি পর্ব হয়েছিল। সর্বশেষ যে অষ্টম পর্ব সেটি ছিল হচ্ছে 1244 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বিষয়টি একটা প্রশ্ন থেকে কিন্তু 4টা প্রশ্ন করা যায়। এই প্রশ্ন থেকে তোমরা কিন্তু 4টা প্রশ্ন বের করতে পারবা। সুতরাং যেটি আসুক না কেন একটু দেখে মাথা ঠান্ডা রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবা, মাথা খাটাবা আগে। কোনটাও তোমার থেকে উত্তর কোনটা চাচ্ছে, তোমার থেকে উত্তর কোনটা চাচ্ছে, প্রশ্নের চাহিদা কিরকম, ওটার উপর ভিত্তি করে উত্তর দিবা। এরপরে দেখ 25 নাম্বার। দেখো তো, মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমলের শেষ পর্যায়ে তার পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের কি হয়েছিল? সূত্রপাত হয়েছিল। এবার দেখি তোমরা কনফিডেন্টলি আর উত্তর ভুল করে কিনা। শাহজাহানের শাসন আমলের শেষ পর্যায়ে তার পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কি হয়? দ্বন্দ্বের সূত্রপাত হয়। এটি গৃহযুদ্ধের রূপ নিয়েছিল। এই গৃহযুদ্ধে আওরঙ্গজেব তার ভ্রাতা দারাকে কি করেছিল? পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেন। আওরঙ্গজেবের সাথে কোন আব্বাসী খলিফার মিল রয়েছে? আওরঙ্গজেব বলছে এখানে। পঁচিশ নাম্বার, অনেকে কিন্তু উত্তর দিচ্ছে। 25-1 25-1 25-1 25-এর 1 যারা যারা উত্তর দিচ্ছ তোমাদের অসংখ্য ধন্যবাদ। 25-এর উত্তর হচ্ছে মূলত আল মামুন। কে ভাইয়া? আল মামুন। মূলত কে? আল মামুন। আল মামুনই হচ্ছে মূলত আল আমিনকে কি করেছিল? পরাজিত করে। ঠিক সেম ভাবে আওরঙ্গজেব তার ভ্রাতা দারাকে কি করেছিল? পরাজিত করেছিল। তার মানে আমরা ধরে নিতে পারি এটাকে আল মামুন। ঠিক আছে। 26 নাম্বার দেখো, গৃহযুদ্ধে উক্ত খলিফার জয়লাভের কারণ ছিল জনগণের সমর্থন, সুদৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য নাকি পারিবারিক প্রভাব? কোনটি ছিল? 26 নাম্বার জটপট উত্তর দিয়ে দিবা তোমরা। 26 নম্বরের উত্তর করতে থাকো এবং আজান হচ্ছে, আজানের বিরতি থাকুক 2 মিনিট। ঠিক আছে। হ্যাঁ, 26-এর দেখতে পাচ্ছি অনেকে সবাই সঠিক উত্তর দিচ্ছ, মাশাল্লাহ। বৃষ্টি, আবু সাইদ, বর্ষা উত্তর আপু ভুল, ফাতিহা উত্তর ভুল, তাকিয়া সুলতানা উত্তর ভুল, নোবা ইসলাম সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে মূলত উত্তর হবে জনগণের সমর্থন ছিল, সুদৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। দেখো, তৎকালীন সময়ে সবচেয়ে বেশি পারিবারিক প্রভাব ছিল, যেহেতু আল আমিন খলিফা ছিল তারই মূলত প্রভাব ছিল। কিন্তু এখানে জয়ী হয়েছিল আল মামুন, তার মানে আল মামুনের ক্ষেত্রে পারিবারিক প্রভাবটা ছিল না। ঠিক আছে, আল মামুনের ক্ষেত্রে পারিবারিক প্রভাবটা ছিল না। আল আমিনের ক্ষেত্রে কিন্তু পারিবারিক প্রভাবটা জড়িত ছিল, কিন্তু আল মামুনের ক্ষেত্রে ছিল না। তার মানে এখানে উক্ত খলিফার জয়লাভের ফলে কারণ ছিল হচ্ছে জনগণের সমর্থন এবং সুদৃঢ় তার চারিত্রিক বৈশিষ্ট্য। উত্তর কি হবে? ক নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এবার যাচ্ছি 27 নাম্বার প্রশ্নে। কত নাম্বার? 27 নাম্বার। দেখো, বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? যে বাগদাদ নগরী ছিল 1258 খ্রিস্টাব্দে যেটিকে ধ্বংস করা হয়েছিল, সে বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে মূলত বাগদাদ নগরী অবস্থিত? এটাকে ইউফ্রেটিস নাকি টাইগ্রিস নাকি নীল নদ নাকি আমাজন? জটপট উত্তর দিবা। 27 নাম্বার।
3 চ্যাপ্টার পড়ে যখন এই চ্যাপ্টার A+ পাওয়ার কনফিডেন্স রাখি। ওকে ওকে তাকিয়া সুলতানা বলতেছে ভাইয়া ডি বলে দিয়ে দিছি, সমস্যা নাই। এই ভুলটা যেন তুমি ওএমআর শিটে না করো। ওএমআর শিটে যদি এই ভুলটা করো তাহলে আপু তোমার 1 নাম্বার এমনিতেও কাটা অমনিতেও কাটা, এবং এই 1 নাম্বারের তোমার ফল বুক করতে হবে তোমার পুরো অ্যাডমিশন জার্নিতেও, ঠিক আছে? এই 1 নাম্বার কিন্তু A+ না পাওয়ার একটা মূল কারণ। এই যে দেখো, আমি যেহেতু ক্লাস 10 হতে মাদ্রাসার ছাত্র ছিলাম দাখিলে, আমার ইসলামের ইতিহাস যে সংস্কৃতি মাদ্রাসা ছিল ওখানে আমি 79তে বেজে গিয়েছিলাম। আমার ইসলামের ইতিহাস সংস্কৃতি দাখিলে নাম্বার ছিল 79। ওই 79 পাওয়ার কারণে আমি ইসলামের ইতিহাস সংস্কৃতিতে A+ পাই নাই। আমার দাখিলের মধ্যে একটি সাবজেক্টে A+ আছে নাই, সেটা ইসলামের ইতিহাস সংস্কৃতি, তার নাম্বার ছিল 79। কত ভাইয়া? এই 79। তার মানে এখন ভাবো, আমি যদি এমসিকিউর ক্ষেত্রে যদি আরেকটা যদি সঠিক দেখাতে পারতাম তাহলে কিন্তু আমার ঠিকই মার্ক চলে আসতো। এই 79কে কিন্তু এরা কিন্তু 80 করে দেয় না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। 27 নাম্বার উত্তর কি হবে? তার মানে খ। তার মানে কি? টাইগ্রিস নদীর তীরে বাগদাদ নগরী কি হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল, অবস্থিত ছিল। এরপর দেখো 28 নাম্বার প্রশ্ন, আব্বাসী খিলাফতের শাসনকাল মূলত কোনটি? আব্বাসীরা কত খ্রিস্টাব্দ থেকে? আমি কিন্তু পূর্বে পড়িয়েছি, 632 থেকে নাকি 661, নাকি 570 থেকে 632, নাকি 661 থেকে 750, নাকি 750 থেকে 1258 খ্রিস্টাব্দ, কোনটি হবে? জটপট উত্তর দিবা। এই সাবজেক্ট নিতাম না দাখিলে, তারপর কলেজে, এরপরে কোথায়? বিশ্ববিদ্যালয়ে। সবখানে কিন্তু ইসলামের ইতিহাস সংস্কৃতি সাবজেক্টটা আছে, ঠিক আছে? আমার এসএসসি ফিজিক্সে 79 ছিল। হ্যাঁ ভাইয়া, এখন 79 পাইলে তুমি যদি সৃজনশীল এবং প্লাস কি এমসিকিউ কি করে দুটাই যোগ করে যেটা আসে সেটা কিন্তু বসাই দেয়। তুমি যদি 1 নাম্বার কম পাও বেশি পাও, এরা কিন্তু এখন সেটা চায় না, 79 থাকবে, তার মানে এই পাবো, A+ পাবো। দেখো, আব্বাসী খিলাফতের শাসনকাল ছিল মূলত ঘ 750 থেকে 1200 কত খ্রিস্টাব্দ? 58 খ্রিস্টাব্দ, 1258 খ্রিস্টাব্দ। এখন দেখো এখানে যে অন্যান্য অপশনগুলো আছে সেগুলোই কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন দেখো 632 থেকে 661 খ্রিস্টাব্দ, সেটা খোলাফায়ে রাশেদিনের সময়কাল। মনে পড়তেছে কিনা ভাইয়া? খোলাফায়ে রাশেদিনের যে সময়কাল ছিল সেটা 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর দেখো 570 থেকে 632 খ্রিস্টাব্দ, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল এবং মৃত্যুসাল, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুসাল। এরপর দেখো 661 থেকে 750 খ্রিস্টাব্দ, এটা উমাইয়া খিলাফত যে ছিল সে উমাইয়া খিলাফতের সেই সালটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে কি সাজেশন দিছে না? একটু এই যে এখন দিচ্ছি এগুলোর সাজেশন, এরপরে আসতেছে তোমাদের মূল সাজেশন, ঠিক আছে? আর মাত্র লাস্ট প্রশ্ন আমরা চলে আসছি। দেখো, মালিক শাহের রাজত্বকালে উল্লেখযোগ্য কীর্তি কি ছিল? এই যে মালিক শাহ তিনি ছিলেন একজন আব্বাসী খিলাফতের সময় কি আব্বাসী খিলাফতের মধ্যে তিনিও একজন কি ছিলেন? শাসক ছিলেন। এই যে মালিক শাহ, তার রাজত্বকালের সময় উল্লেখযোগ্য যে কীর্তিগুলো তিনি করেছিলেন তোর মধ্যে কি জালালি পঞ্জিকা সংস্কার প্রবর্তন ছিল, নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ছিল, নাকি বাইতুল হিকমা প্রতিষ্ঠা ছিল, কোনটি? জটপট উত্তর দিবা। কিন্তু এটিও কিন্তু একদম সহজ। দেখি ওমা, দেখি তো সবাই কিন্তু 29 কনফিডেন্টলি উত্তর দিচ্ছে, তার মানে তোমরা বুঝতেছো ইশরাত জাহান উত্তর ভুল আপু, ঠিক আছে? তার মানে 29 নম্বর উত্তর হবে ক 1 ও 2। কেননা জালালি পঞ্জিকা প্রবর্তন করেছিলেন, নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এখানে দেখো এই যে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন মূলত কে? বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন আল মামুন। তার মানে বাইতুল হিকমা প্রতিষ্ঠা কে করেননি? মালিক শাহ করেননি। এটি কিন্তু তোমরা যদি আমার পূর্বের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতা
তার মানে তোমরা এই উত্তরটা কনফিডেন্টলি ভুল করতে না। ঠিক আছে, তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার যাচ্ছি হচ্ছে সর্বশেষ এমসিকিউ প্রশ্নে। সর্বশেষ এমসিকিউ প্রশ্নে, এরপর আমরা চলে যাবো হচ্ছে সরাসরি জ্ঞানমূলক প্রশ্নে। ঠিক আছে, আব্বাসি বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন? আব্বাসি যে বংশ ছিল তার সর্বশেষ খলিফা কে ছিলেন? আল মুনতাসির নাকি আল মুতাসিম নাকি আল মুস্তাসিম নাকি আল মুতাওয়াক্কিল? 30 নাম্বার সর্বশেষ প্রশ্ন, 30 নাম্বার। ঠিক আছে, চটপট উত্তর দিয়ে দিবা। গ আল মুস্তাসিম 30 নম্বর, অনেকে বলতেছো ক আল মুনতাসির 30 নাম্বার। দেখি কে সবার আগে সঠিক উত্তর দিই। গ গ গ গ ভেরি গুড। জান্নাতুল ইসলাম এমএসটি বুশরা, অসংখ্য ধন্যবাদ। মাহি, তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছো, অনেকে কিন্তু ভুল উত্তর দিয়েছো। ক হবে না ভাইয়া, আল মুনতাসির না, আল মুস্তাসিম। কে হবে? আল মুস্তাসিম। আল মুতাসিমও না, আল মুনতাসিরও না, আল মুতাওয়াক্কিলও না। উত্তর হবে কি? আল মুস্তাসিম। কে ভাইয়া? আল মুস্তাসিম। আশা করি তোমরা এই 30টি থেকে তোমাদের ভাগ্য ভালো থাকে, ইনশাআল্লাহ তোমাদের সামনে যে 25 সালে পরীক্ষা রয়েছে, তোমরা যারা ইসলামী সংস্কৃতি প্রশ্নপত্রের পরীক্ষা দেবে, ইনশাআল্লাহ এই পঞ্চম অধ্যায় থেকে যদি কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন হয় বা যা পড়েছে এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা 99%। বাকিটা আল্লাহ ভরসা। এবার দেখে নিব আমরা হচ্ছে সুপার সাজেশন ইসলামী সংস্কৃতি প্রথম পত্র পঞ্চম অধ্যায়। ঠিক আছে, এবার দেখো জ্ঞানমূলক প্রশ্ন। আমরা প্রথমে দেখে নিব কি প্রশ্ন? জ্ঞানমূলক প্রশ্ন। মাত্র 9টি প্রশ্ন। কয়টি ভাইয়া? মাত্র এখানে রেখেছি হচ্ছে তোমাদের জন্য 9টি প্রশ্ন। আশা করি এই 9টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমরা কি পাবা? 2টি প্রশ্ন অবশ্যই পঞ্চম অধ্যায় থেকে কমন পেয়ে যাবা। 9টি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে। কি করতে হবে? পড়তে হবে। তাহলে দ্রুত দেখে নি। দেখো, মান মন্দির কি? প্রথম প্রশ্নটি কি? মান মন্দির কি? দেখো, পৃথিবী এবং মহাশূন্য পর্যবেক্ষণ। প্রথমে কি বলছি? পৃথিবী এবং মহাশূন্য পর্যবেক্ষণ এবং পরিমাপ গ্রহণের জন্য বিশেষভাবে তৈরি যে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ যে গবেষণাগার ছিল, সেটির নাম ছিল কি? মান মন্দির। সেটির নাম কি ছিল? মান মন্দির। সেটির নাম কি ছিল? না, মান মন্দির। ঠিক আছে, 28টা হয়েছে, 26টা হয়েছে আমার। ধন্যবাদ তোমাদের যাদের হচ্ছে সবচেয়ে বেশি উত্তর সঠিক হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই একটা স্ক্রিনশট নেবো, সমস্যা নেই, দ্রুত এসএস নিয়ে নাও। এরপর দেখো আসতে পারে হচ্ছে আল মনসুর, আসাফা বা ক্রুসের শব্দের অর্থ কি? দেখো নাও, এক বাক্যে কিন্তু মনে রাখার চেষ্টা করবা। আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। এই প্রশ্নটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে এবং পাশাপাশি এমসিকিউতে আসতে পারে। এরপর দেখো আসাফা শব্দের অর্থ কি? আসাফা শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাসু। ক্রুসেড শব্দের অর্থ কি? ধর্মযুদ্ধ। এই যে দেখো, ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ। তোমরা দেখতে পাবা জ্ঞানমূলক প্রশ্ন এসেছে এবং পাশাপাশি এমসিকিউতে এসেছে। তোমাদের জন্য 2টি ক্ষেত্রে কিন্তু বাইরে রেখেছি, এটি একটু গুরুত্ব দিয়ে পড়বা। এরপর দেখো, সহস্র আরব রজনীর মূলত নায়ক বলা হয় কাকে? এখানে দেখো ভাইয়া কিন্তু তোমাদের জন্য প্রশ্নে দেখো পুরো উত্তরই লিখেছে। দেখো, সহস্র আরব রজনীর নায়ক হলেন দিয়ে কিন্তু লিখেছে। এই প্রশ্নটা কিন্তু ভাইয়া না লিখলেও পারতো, শুধুমাত্র আব্বাসি খলিফা হারুনুর রশিদ দিয়ে দিলে কিন্তু আমার উত্তর হয়ে যায় এবং প্রশ্নে 1 মার্ক দিয়ে দিবে। কিন্তু স্যাররা দেখা হচ্ছে তুমি কতটুকু সাজিয়ে লিখতেছো। যত বেশি তুমি সাজিয়ে লিখবে তত বেশি হচ্ছে তোমার উপর মার্কস বাড়বে। মার্কস যে তোমার একটা প্রশ্নের উপরে কিন্তু তোমার পরবর্তী প্রশ্নের মার্কস গুলো ডিপেন্ড করতেছে। ঠিক আছে, যেহেতু ক নাম্বার প্রশ্ন তুমি সাজিয়ে লিখতেছো, খ নাম্বার প্রশ্ন একটু দেখে তোমার নাম্বার দিয়ে দেবে। এরপরে গ তো তোমাকে প্রথম 2টি সঠিক দিয়েছো এবং পাশাপাশি গ এর যে প্রথম প্যারাটা লিখবা সেটি যদি শুদ্ধ হয় তাহলে পরবর্তীগুলো তোমাকে এমনিতে নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। এই জন্য বলতেছি ক নাম্বার প্রশ্নে 1 মিনিট সময় নিয়ে সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে কি রয়েছে দেখো, বাগদাদ নগরী মূলত কে প্রতিষ্ঠা করেন? বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর। কে ভাইয়া? আবু জাফর আল মনসুর। তিনি হচ্ছে দামেস্ক থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? বাগদাদে। দামেস্ক থেকে বাগদাদে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং বাগদাদে কি করেছিলেন? তিনি রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এবং বাগদাদে অনেক বেশি সজ্জিত করে তিনি সেই কি করেছিলেন? রাজধানীটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো বার্মাকি বংশ। এর একটু আগে পড়েছি হচ্ছে আমরা বার্মাকি বংশের প্রতিষ্ঠাতাকে।
পরে ছিল তোমাদের এমসিকিউতে পরে দিছি ভাই। বার্মাকি বংশের মূলত প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক। এই প্রশ্নগুলো ভাই জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যদি ভাই আসেন খলিফা হারুনুর রশিদের গৃহশিক্ষক কে ছিলেন, যদি ভাই আসে খলিফা হারুনুর রশিদের গৃহশিক্ষক কে ছিলেন, তাহলে উত্তর করবে কি ইয়াহিয়া বার্মাক। কে? ইয়াহিয়া বার্মাক। আজান হচ্ছে ভাইয়া, একটু স্ক্রিনশট, তোমরা একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও বাকি প্রশ্নগুলো। ওকে, ঠিক আছে, তাহলে আবার চলে আসছে হচ্ছে আজানের বিরতি শেষ। এবার আমরা জেনে নেব হচ্ছে বাকি প্রশ্নগুলো। দেখো 6 নম্বরে কি রয়েছে, আব্বাসী খিলাফতের উত্থান এবং পতন হয়েছিল কত খ্রিস্টাব্দে? একটু আগে জেনে নিয়েছি 750 খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফতের উত্থান হয়েছিল এবং পতন হয়েছিল 1200 কত খ্রিস্টাব্দে? 58 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি এমসিকিউর জন্য যেমন বেশি গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের জন্য। ঠিক আছে, এরপর দেখো আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? আবু জাফর আল মনসুর। কে ভাইয়া? আবু জাফর আল মনসুর। এরপর দেখো আব্বাসীদের শেষ খলিফার নাম কি? আব্বাসীদের যে শেষ খলিফা ছিল তার নাম কি ছিল? আল মুস্তাসিম বিল্লাহ। এটা একটু আগে কিন্তু সর্বশেষ এমসিকিউ ছিল। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের ঘুরে ফিরে কোথায় চলে আসে? জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে চলে আসে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে খায়জুরান কে ছিলেন? খায়জুরান মূলত কে ছিলেন? আমরা পড়েছি হচ্ছে আব্বাসী খলিফা ছিলেন হারুনুর রশিদ। এই হারুনুর রশিদের মাতা হচ্ছে মূলত কে? খায়জুরান। কে? খায়জুরান। এটি ছিল হচ্ছে মূলত সর্বশেষ প্রশ্ন। এবার আমরা দেখব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে কমন। এর পূর্বে হচ্ছে তোমাদের একটু হচ্ছে বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছি। যেমন দেখো আমাদের বর্তমানে যে কোর্সটি হচ্ছে চলমান রয়েছে, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিখ্যাত কোর্স, সেটা হচ্ছে আমাদের FRB 3.1 কোর্স। সেটিতে দেখো তোমাদের জন্য রয়েছে হচ্ছে সিঙ্গেল কোর্স, বান্ডেল কোর্স, তারপরে কম্বো কোর্স এবং আবার হচ্ছে কম্পালসারির জন্য কম্বো কোর্স। কোনটার কোর্স ফি কত? দেখো হচ্ছে তুমি যদি বান্ডেল কোর্সে হচ্ছে ভর্তি হতে চাও তাহলে তোমার মাত্র কত টাকা? 2490 টাকা দিয়ে তুমি কিন্তু বান্ডেল কোর্সে ভর্তি হয়ে যেতে পারতেছো। এর পাশে দেখো কম্বো কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে 1490 টাকা দিয়ে তুমি কিন্তু কম্বো কোর্সে ভর্তি হয়ে যেতে পারতেছো। সেখানে কি কি থাকছে? বাংলা, ইংরেজি, ICT। আর তুমি যদি বান্ডেল কোর্সে ভর্তি হও, তোমার কোনো সাবজেক্টের জন্য চিন্তা নাই। তুমি মানবিক বিভাগের হলে তোমার যে সাবজেক্টই থাকুক না কেন সব সাবজেক্টই কিন্তু এখানে পড়ানো হয়। এরপর দেখো তুমি যদি একটি মাত্র যদি সিঙ্গেল কোর্স গ্রুপ কোর্সে নিতে চাও তাহলে ওখানে তোমার ফি পড়তেছে কত? 750 টাকা। অনলি কত? 750 টাকা। যদি তোমার বাংলা, ইংরেজি, ICT যে কোনো একটি সাবজেক্টে যদি সমস্যা হয় তাহলে তোমার জন্য থাকছে হচ্ছে সিঙ্গেল কম্পালসারি কোর্স। সেটির কোর্স ফি কত? মাত্র 990 টাকা। এই ফিটি তুমি হচ্ছে নাম মাত্র কোর্স ফিটি এই যে মার্চেন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বারে সেন্ড মানি করে তুমি হচ্ছে বনিয়ামিন পেজে স্ক্রিনশট পাঠাই দিলে তোমাকে কিন্তু সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো আমরা দেখবো হচ্ছে এবার অনুধাবনমূলক প্রশ্ন। কি প্রশ্ন? অনুধাবনমূলক প্রশ্ন। দ্রুত হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা দেখে নিব জটপট। দেখো অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে রেখেছি কোনটি? বাইতুল হিকমা বলতে মূলত কি বুঝো? দেখো আব্বাসী খলিফা আল মামুন প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যে জ্ঞান গৃহ ছিল, সেটি হচ্ছে মূলত কি? বাইতুল হিকমা। এই বাইতুল হিকমা শব্দের অর্থ কি? আমি তোমাদেরকে বারবার বলি যে অনুধাবনমূলক প্রশ্নটি লিখবা, সেটি কয়টি প্যারায় লিখবা? 2টি প্যারায়। যেমন দেখো এখানে হচ্ছে তোমাদের যে সুন্দর করে লিখে দিয়েছি 2টি প্যারায়। ঠিক আছে না? এই 2টি প্যারায় তোমরাও কিন্তু সুন্দর করে লিখে দেবা।
হিকমা শব্দ অর্থ জ্ঞান গৃহ। খলিফা আল মামুন 830 খ্রিস্টাব্দে বাগদাদে এটি কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। এই যে গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেছিলেন সেটিতে মূলত 3টি বিভাগ ছিল। কি কি? গ্রন্থাগার, শিক্ষায়তন এবং অনুবাদ বিভাগ। এই 3 বিভাগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং পাশাপাশি যারা অনুবাদ করত, অনুবাদকারী যারা ছিল তাদেরকে স্বর্ণ মুদ্রায় পারিশ্রমিক দেওয়া হতো। স্বর্ণ মুদ্রার ওজনে বর্তমানে তোমরা জানো স্বর্ণ মুদ্রার মূল্য কত? দেখো স্বর্ণের মূল্য কত, সেই স্বর্ণ মুদ্রায় পারিশ্রমিক তাদেরকে কি করা হতো? দেওয়া হতো। এরপরে দেখো রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা? রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা ব্যাখ্যা করো। যেমন দেখো রাওয়ান্দিয়া সম্প্রদায় এক প্রকার একদল উগ্রপন্থী পারসিক। একদল কারা? উগ্রপন্থী পারসিক, যারা খলিফা আবু জাফর আল মনসুরকে কি আল্লাহর অবতার বলে ঘোষণা করেছিল। দেখো রাওয়ান্দিয়ারা আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুরকে আল্লাহর অবতার বলে কি করেছিল? প্রচার করেছিলেন। আবু জাফরের অতি অনুগত একটি দল খাদ্য ও পানীয় দাতার সৃষ্টিকর্তা হিসেবে এরকম একটি ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে। খলিফা আল মনসুর এই উগ্র পারসিক লোকদের কঠোর হস্তে দমন করেন, আর এরা ইতিহাসে রাওয়ান্দিয়া সম্প্রদায় নামে অভিহিত। এই প্রশ্নে যা বলেছি ভাইয়া, তোর মধ্যে থেকে তোমরা যদি সুন্দর করে গুছিয়ে যদি এভাবে লিখিয়ে দিতে পারো তাহলে তোমাদের জন্য অবশ্যই 2 মার্কস নিশ্চিত, তোমাকে নিশ্চিত দিয়ে দিবে। কিন্তু তোমাকে কি করতে হবে? 2টা প্যারা করতে হবে। যেমন দেখো রাওয়ান্দিয়া সম্প্রদায় হলো একদল উগ্রপন্থী পারসিক, এরপর আরেকটি প্যারা ভাইয়া করেছি, 2টি প্যারায় উত্তরটি দেওয়ার চেষ্টা করবা। এরপরে দেখো আর 3 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন, সেটি কি? আব্বাসী কারা? মূলত কি? আব্বাসী কারা। যদি ভাই প্রশ্ন আসে আব্বাসী কারা এভাবে, তাহলে উত্তর কিভাবে করবা? অনেকে দেখতি এসএস নিচ্ছ, হ্যাঁ ভাইয়া নিয়ে নাও, দ্রুত নিয়ে নাও। দেখো আব্বাসী মূলত কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের বংশধররা মূলত আব্বাসী নামে পরিচিত। যদি ভাই প্রশ্ন আসে তোমাদের আব্বাসীরা মূলত কোথাকার বংশধর বা আব্বাসীদের বংশধর কোনটি? আব্বাসীরা মূলত হাশেমি বংশোদ্ভূত। কোন বংশোদ্ভূত? হাশেমি বংশোদ্ভূত। কি বলছি? হাশেমি বংশোদ্ভূত। কুরাইশদের হাশেমি বংশোদ্ভূত। এই যে দেখো হাশেমের বংশধররা আব্বাসী নামে পরিচিত। তার মানে আব্বাসী মূলত আব্বাসীরা হাশেমীয় বংশোদ্ভূত। আব্বাসীরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতর হওয়ায় মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে তারা কি করত? মনে করত। ফলস্বরূপ তারা সর্বশেষ 750 খ্রিস্টাব্দে তারা কি করেছিল? জাবের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে, অর্থাৎ আব্বাসী খিলাফত কোন যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? জাবের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে। কোন যুদ্ধে? জাবের যুদ্ধ। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে জাবের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? কত খ্রিস্টাব্দে? এই যে দেখে নাও উত্তর। জাবের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 750 খ্রিস্টাব্দে। এই জাবের যুদ্ধের জয়ের মধ্য দিয়ে উমাইয়াদের পরাজিত করে আব্বাসীরা খিলাফত প্রতিষ্ঠা করেছিল, আব্বাসী খিলাফত। ঠিক আছে ভাইয়া, অবশ্যই করে মনে থাকবে। এরপরে দেখো 4 নাম্বার কি রয়েছে? নহরি জুবাইদা কি? একটু আগে কিন্তু আমরা প্রথমে দেখে নিয়েছি এমসিকিউতে। নহরি জুবাইদা কি একটু দেখে নাও। নহরি জুবাইদা হলো খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার অর্থায়নে খনন করা একটি খালের নাম। খলিফা কি হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার অর্থায়নে খনন করা একটি খালের নাম। 802 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা, আমিন এবং মামুনকে, খলিফা হারুনুর রশিদের পুত্রকে আল আমিন এবং আল মামুনকে নিয়ে মক্কায় কি করতে চান? হজ পালন করতে যায়। এই সময় জুবাইদা মক্কাবাসী এবং হজ যাত্রীদের পানির কষ্ট দেখে কি করেছিলেন? মর্মাহত হন। তিনি পানির সংকট দূর করতে ফুরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন, আর এটি কি নামে পরিচিত? নহরি জুবাইদা নামে পরিচিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যাচ্ছে 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার দেখো, 5 নাম্বার আবুল আব্বাসকে আস-সাফা বলা হয় কেন? মূলত আবুল আব্বাসকে, এই যে দেখো আবুল আব্বাসকে আস-সাফা বলা হয় কেন, কিন্তু এই প্রশ্নটি কিন্তু আমরা এমসিকিউ দিয়ে আলোচনা করছি। এমসিকিউর আলোচনাটা যদি মাথায় থাকে তাহলে এটি একদম সহজ উত্তর করতে পারবে। দেখো তার মূলত কি ছিল? রক্ত লুলুপতার ছাপ ছিল বলে তাকে কি বলা হয়? আস-সাফা বলা হয়। আস-সাফা শব্দের অর্থ কি? রক্ত পিপাসু। এই রক্ত পিপাসু এটা তোমাদের এমসিকিউতে এসেছিল, জ্ঞানমূলক প্রশ্নে এসেছিল। যদি প্রশ্ন আসে আস-সাফা শব্দের অর্থ কি, তাহলে উত্তর করবা কি? রক্ত পিপাসু, রক্ত পিপাসু। ঠিক আছে, এরপর দেখো সর্বশেষ উমাইয়া শাসক দ্বিতীয় মারওয়ানের চিহ্ন মস্তক কি করেছিলেন? চিহ্ন মস্তক দেখে আবুল আব্বাস আস-সাফা বা রক্ত পিপাসু উপাধি গ্রহণ করেন। আল মারওয়ানের চিহ্ন মস্তক দেখে তিনি কি করেছিলেন? আস-সাফা উপাধি গ্রহণ করেছিলেন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে তিনি উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন। তিনি অত্যন্ত
নৃশংসভাবে যে উমাইয়াগণ ছিল, উমাইয়া খলিফাগণ ছিল বা উমাইয়া বংশধরদের যারা ছিল তাদেরকে কি করেছিলেন, অত্যন্ত নৃশংসভাবে তিনি হত্যা করেছিলেন। ঠিক আছে, এরপরে দেখবা আর দুইটা প্রশ্ন তোমাদের জন্য। মূলত এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার, এই যে 7টি যদি তোমরা যদি প্রশ্ন ভালোভাবে যদি পড়ে যাও তাই কিন্তু তোমাদের নিশ্চয়তা দিচ্ছি 2টি প্রশ্ন অবশ্যই ওখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, দেখো ক্রুসেড বলতে কি বুঝো, একটু আগে কিন্তু তোমাদের পড়িয়েছি। ক্রুসেড শব্দের অর্থ কি, ধর্মযুদ্ধ। এবং ক্রুসেড বলতে মধ্যযুগী খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সংঘটিত দীর্ঘকালীন একটি ধর্মযুদ্ধকে বোঝায়। এখানে সরি, এটি হচ্ছে মূলত প্রথম প্যারা চলে আসবে, এটি প্রথম প্যারা, এখান থেকে হচ্ছে মূলত তোমাদের দ্বিতীয় প্যারা শুরু, এখান থেকে। ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে স্লাইডে। দেখো একাদশ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রায় 300 বছর ধরে ঈর্ষাপরায়ণ এবং বিক্ষুব্ধ খ্রিস্টান জগৎ ধর্মের ডাকে বককে কি চিহ্ন ধারণ করেছিল, ক্রস চিহ্ন ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে তাই হচ্ছে ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। মুসলিম এশিয়ার বিরুদ্ধে খ্রিস্টান ইউরোপের সীমাহীন হিংসা বিদ্বেষ প্রকাশিত হয়েছে মূলত ক্রুসেড নামক এই ধর্মযুদ্ধে। এই যুদ্ধের কয়টি পর্যায় ছিল সেটিও তোমরা চাইলে লিখতে পারো, 3টে পর্যায় ছিল এবং সেটি হচ্ছে 8টি পর্বে বিভক্ত হয়ে এই ক্রুসেডটি সংগঠিত হয়েছিল। এরপরে দেখো সর্বশেষ অনুধাবনমূলক প্রশ্ন, সেটি হচ্ছে আল মামুনের প্রতি পারসিকদের সমর্থন দানের কারণ ব্যাখ্যা করো। এটি কিন্তু তোমাদের মূলত দুইভাবে আসতে পারে। ঠিক আছে, দেখো একবার আসতে পারে হচ্ছে আল মামুনের প্রতি পারসিকদের সমর্থন দানের কারণ ব্যাখ্যা করো, নতুবা আসতে পারে তোমাদের আল আমিনের প্রতি কোথাকার আসবে, আরবদের। আল আমিনের হলে এখানে প্রশ্নে উল্লেখ থাকবে কি, আরবদের। কিসের ভাইয়া, আরবদের সমর্থন দানের কারণ ব্যাখ্যা করতে বলা থাকবে। যদি আল মামুনের বলে তাহলে উত্তর করবা মা পারস্যবাসী হওয়ার কারণে পারসিকরা আল মামুনকে সমর্থন করেছিল। যদি আল আমিন যদি প্রশ্নে থাকে তাহলে উত্তর করবা কি, আল আমিনের মা আরববাসী হওয়ার কারণে আরবীয়রা আল আমিনকে কি করেছিল, সমর্থন করেছিল। দুভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে তুমি যেমন ইচ্ছে তেমন লিখতে পারো, কিন্তু একটু সাজায় লিখে দেবা। যেমন দেখো পিতা হারুনুর রশিদ এবং মাতা জুবাইদার দিক থেকে, এই যে মামুনের মার নাম কি ছিল, জুবাইদা। মামুনের মায়ের নাম কি ছিল, জুবাইদা। আর মাতা জুবাইদার দিক থেকে আল আমিন। আল আমিন কে ভাইয়া, আল আমিন। আল আমিনের মাতার নাম কি ছিল, জুবাইদা। আরব বংশোদ্ভূত। অন্যদিকে আল মামুনের মাতা কে ছিল, এই যে দেখো আল মামুন, আল মামুনের মায়ের নাম কি ছিল, মারাজিল। কি ভাইয়া, মারাজিল। এজন্য তোমাদের যাতে কোনো ধরনের ভুল না হয় সেজন্য কিন্তু দুজনের মায়ের নামই দিয়েছি। প্রশ্নে যে উত্তরটি যাওয়া হবে সেটি যেন তোমরা ভালো মতো লিখতে পারো। ঠিক আছে, ছিলেন হচ্ছে পারসিক কৃতদাসী। এই কারণে হচ্ছে পারসিকরা মামুনের বিজয়কে নিজেদের বিজয় মনে করেছিল, এজন্য মামুনের প্রতি অকুণ্ঠ সমর্থন পারস্যবাসীর ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে ভাইয়া আবার হচ্ছে তোমাদের যে 1 নাম্বার প্রশ্নটি আছে মূলত এটিকে কিন্তু তোমাদের কিন্তু ঘুরাই ফিরিয়ে আরেকটু হচ্ছে ঘুরিয়ে দিতে পারে। যেমন ভাইয়া একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো 1 নাম্বার যেমন দেখো বায়তুল হিকমা বলতে কি বুঝে ব্যাখ্যা করো, সে প্রশ্নটিকে তোমাদের আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে। যেমন দেখো খলিফা আল মামুনের জ্ঞান মনস্ক কর্মকাণ্ডের একটি হচ্ছে উদাহরণ দাও। খলিফা আল মামুনের জ্ঞান মনস্ক কর্মকাণ্ডের একটি উদাহরণ দাও, এভাবেও দিতে পারে। ভাই এখানে লিখে দিচ্ছি, দেখো খলিফা আল মামুনের জ্ঞান মনস্ক কর্মকাণ্ডে একটি উদাহরণ দাও। ঠিক সেম ভাবে এই যে প্রশ্নটি ভাই যেভাবে লিখেছে এভাবেই কিন্তু তোমরা যদি লিখে দাও তাহলেই হয়ে যাবে। খলিফা আল মামুনের জ্ঞান মনস্ক কর্মকাণ্ডের উদাহরণ যে কথা, ঠিক সেম ভাবে বায়তুল হিকমা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। প্রশ্নটি কিন্তু একই কথা, কেননা বায়তুল হিকমা প্রতিষ্ঠিত করেছিলেন কে, আল মামুন। এই যে এটি ছিল হচ্ছে মূলত জ্ঞান মনস্ক কর্মকাণ্ডের একটি ফসল। সুতরাং একটু তোমরা সাজিয়ে লিখে দিবা তাহলে উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটি হচ্ছে মূলত দুইভাবে আসতে পারে। ঠিক আছে, এরপরে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সরাসরি কোথায় চলে যাব, সৃজনশীল প্রশ্ন। এবার দেখো সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে। প্রথম হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমরা যে উত্তর করবা,
উত্তর করার আগে তোমাদেরকে কিন্তু বই পড়তে হবে। বইয়ের কোন বিষয়গুলো তোমাদের দেখতে হবে দেখো। প্রথমে দেখবা হচ্ছে 1 নাম্বার তোমাদেরকে শিখতে হবে আবুল আব্বাস আস-সাফার চরিত্র এবং কৃতিত্ব পর্যালোচনা, এগুলো তোমাদের জেনে নিতে হবে। এবং পাশাপাশি এই যে আবুল আব্বাস আস-সাফা তার হচ্ছে যে একজন সহযোগী তাকে হচ্ছে হত্যা করেছিল আবু সালামা খাল্লাল, এই যে তার হত্যাকাণ্ডের বিষয়টি একটু জেনে নেবে। এবং পাশাপাশি খলিফা আল মনসুরের রাজধানী স্থানান্তর, এই বিষয়টি যদি জেনে নাও তাহলে তোমরা কিন্তু একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবা, তুমি যে বোর্ডেরই হও না কেন। এরপরে আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো হচ্ছে কি কি আরো শিখতে হবে। যেমন দেখো এখান থেকে হচ্ছে কিভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে দেখো। চেঙ্গিস খান অত্যন্ত সন্দেহপ্রবণ এবং নিষ্ঠুর ব্যক্তি ছিলেন। আমরা নিষ্ঠুর ব্যক্তির মধ্যে দেখেছি হচ্ছে আব্বাসী খলিফার ক্ষেত্রে আবুল আব্বাস আস-সাফা, ঠিক আছে। দেখো ইতিহাসে প্রমাণ পাওয়া যায় যে তিনি অনেক সময় অমূলক সন্দেহের বশবর্তী হয়ে তার অনেক কাছের বিশ্বস্ত মানুষকে কি করেছেন, হত্যা করেছেন। এজন্য রাজবংশ এবং সাম্রাজ্য দুর্বল হয়ে গিয়েছে। চেঙ্গিস খানের উত্তর পুরুষ কুবলাই খান সাম্রাজ্য শাসনের সুবিধার পাশাপাশি রাজধানীর নিরাপত্তা কথা বিবেচনা করে রাজধানী কারাকুরামে কি করেছিলেন, তাকে পিকিমে স্থানান্তর করেছিলেন। ঠিক সেম ভাবে আমরা দেখেছি খলিফা আল মনসুর কি করেছিল, তার রাজধানী দামেস্ক থেকে বাগদাদে নিয়ে গিয়েছিল। এজন্য বলছি তোমাদের আল মনসুরের এই যে দেখো পঞ্চম অধ্যায়ের যে উদ্দীপকগুলো আসবে সেগুলোতে কিন্তু দুইজন ব্যক্তিরই কিন্তু উল্লেখ করে দেবে, দুইজন খলিফার। সেজন্য তোমাদেরকে পড়তে হবে এই বিষয়গুলো, একটু জটিল বিষয়গুলো যদি তোমরা যদি দেখে নাও ভাইয়া যেভাবে দিয়েছি। যেমন দেখো আবুল আব্বাস আস-সাফারের কৃতিত্ব দেখবা, এর পাশাপাশি হচ্ছে তোমরা হচ্ছে এই প্রশ্নের উত্তর করার জন্য আবুল মনসুরের যে রাজধানী স্থানান্তর সেই বিষয়টি যদি দেখে নাও তাহলে অবশ্যই এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবা। দেখো সেটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু বিগত সালে কিন্তু বোর্ডে এসেছে, সেজন্য তোমাদের সহজ করার জন্য কিভাবে পড়বা সেজন্য কিন্তু ভাইয়া নিয়ে এসেছে। এই বোর্ডের প্রশ্নগুলি কিন্তু তোমাদের হুবহু কিন্তু প্রশ্ন চলে আসে। যেমন দেখো উপরের অংশটি না দিয়েও তোমাদের রাজধানী স্থানান্তরের বিষয়টি যদি দেয় আব্বাসী কোন আব্বাসী খলিফার মিল রয়েছে যদি বলে তাহলে তোমরা উত্তর করবা কি আল মামুন, এই কি বলছি আবু জাফর আল মনসুর, কোন খলিফা আবু জাফর আল মনসুর। দেখো বৈশিষ্ট্যের সাথে কোন আব্বাসী খলিফার চারিত্রিক বৈশিষ্ট্যের মিল রয়েছে, মূলত কার বৈশিষ্ট্য, এই যে দেখো চেঙ্গিস খানের বৈশিষ্ট্যের সাথে, এখানে কি হবে চেঙ্গিস খানের বৈশিষ্ট্যের সাথে কোন আব্বাসী খলিফার চারিত্রিক মিল রয়েছে, তার মানে কোন খলিফা আমরা দেখতে পাচ্ছি, মূলত কোন খলিফা আবুল আব্বাস আস-সাফারি কি রয়েছে ভাইয়া মিল রয়েছে। এরপর দেখে এই প্রশ্নটি তোমরা মিল রয়েছে এটি দিয়ে দুইটি পারে উদ্দীপকে কি বুঝিয়েছে, মূলত উদ্দীপকে এখানে উত্তর করতে হবে তোমাকে এর উপরের এই অংশটুকু হচ্ছে তোমরা হচ্ছে উদ্দীপক থেকে নিবা, তোমার নিজের ভাষায় আবুল আব্বাস আস-সাফার কর্মকাণ্ডগুলো আলোচনা করে দেওয়া হয়ে যাবে। এরপর দেখো কুবলাই খান এবং খলিফা আল মনসুরের রাজধানী স্থানান্তরের লক্ষ্য ছিল একই অভিন্ন, মূলত সেটাই সঠিক। তাহলে হ্যাঁ দিয়ে এই উত্তরটি যদি তোমরা যদি ঘ এর উত্তরটি যদি লিখে দাও সুন্দর করে, তাহলে যদি 4টি প্যারায় লিখে দিতে পারো তাহলে তোমাদেরকে 4-এর মধ্যে ছাড় দিয়ে দেবে। কিভাবে লিখবে দেখো কুবলাই খান এবং খলিফা আল মনসুরের রাজধানী স্থানান্তরের লক্ষ্য ছিল একই অভিন্ন। ঠিক সেম ভাবে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে দামেস্ক থেকে রাজধানী কোথায় বাগদাদের রাজধানী স্থানান্তর করেছিল খলিফা আবু জাফর আল মনসুর। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে উদ্দীপকে দেখতে পাচ্ছি চেঙ্গিস খানের উত্তর পুরুষ কুবলাই খানও সাম্রাজ্য শাসনের সুবিধার পাশাপাশি রাজধানীর নিরাপত্তার জন্য, ঠিক সেম রাজধানীর নিরাপত্তার জন্য আমরা দেখেছি দামেস্ক থেকে বাগদাদের রাজধানী স্থানান্তর করেছিলেন কে আবু জাফর আল মনসুর। ঠিক সেম ভাবে তোমরা যদি বিষয়গুলো উদ্দীপকে যেভাবে আছে সেভাবে যদি তোমরা যদি বর্ণনা করে দিতে পারো তাহলে হয়ে যাচ্ছে ঘ এর প্রশ্ন। সেটার জন্য তোমরা কয়টি প্যারা করবা, 4টি প্যারায় সুন্দর করে লিখে দেবা, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা পারবা। এরপরে দেখো তোমাদেরকে এই প্রশ্নটির উত্তর করার জন্য এই দুইটি বিষয় অবশ্যই জানা লাগবে। 2 নাম্বার তোমাদের হচ্ছে শিকনফল। দেখো তোমাদের জন্য এখানে হচ্ছে 4টি শিকনফল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোই পড়বা ইনশাল্লাহ। প্রত্যেকটি প্রশ্ন ওখান থেকে চলে আসবে। কয়টি? 4টি শিকনফল। জাস্ট তোমরা হচ্ছে 4টি বিষয় হচ্ছে খেয়াল দিয়ে পড়বা, তাহলে 4টি বিষয় থেকে সবগুলো চলে আসবে। এরপরে দেখো আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের অবদান এবং তার গৃহীত কার্যক্রম সমূহ। যেমন দেখো তিনি হচ্ছে রাওয়ান দিয়ে সম্প্রদায়কে দমন করেছিলাম, আমরা পড়ছি না, সেটা একটু পড়ে নেবা। এবং পাশাপাশি সেনাপতি আবু মুসলিম কুরাশানিকে তিনি কি করেছিলেন? হত্যা করেছিলেন। সেটি কেন করেছিলেন আমরা দেখেছি, তার যে কর্তৃত্ব আঘাত হেনেছিল এবং পাশাপাশি তার যে ক্ষমতা, সেই ক্ষমতা হারানোর কি ছিল? ভয় ছিল। এসব কারণে তিনি হচ্ছে মূলত এই যে আবু মুসলিম কুরাশানির যে প্রভাব প্রতিপত্তি তা থেকে তিনি তাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। এসব বিষয় যখন তোমরা পড়বা উদ্দীপক দেখার সাথে সাথে তোমরা উত্তর করতে পারবা। যেমন দেখো 2 এর আলোকে সৃজনশীল প্রশ্ন দেখো, রোমান রাজা ছিলেন হচ্ছে ফিউডাল, তিনি ছিলেন খুবই ধার্মিক। আমরা দেখেছি আবু জাফর আল মনসুর কিন্তু একজন ধার্মিক লোক ছিলেন, তবে রাজনৈতিক স্বার্থে তিনি খুবই নৃশংস ছিলেন।
প্রতিদ্বন্দ্বী হতে পারে এটি ভেবে তিনি তার প্রধান সেনাপতিকে কি করেছিলেন, হত্যা করেছিলেন। সেনাপতি সমর্থকদের দ্বারা যে বিদ্রোহ দেখা দেয় রাজা তাও অতি কঠোর হাতে কি করেছিলেন, দমন করেছিলেন। এই যে দেখো সেনাপতি, এরপরে দেখো তার ধার্মিকতার সুযোগে একদল প্রজা তাকে প্রভু বলে কি করেছিল, পূজা করেছিল। তার মানে তারা হচ্ছে রাওয়ান্দিয়া সম্প্রদায়, তাকে প্রভু বলে পূজা করেছিল। এলে এক মারাত্মক পরিস্থিতি কি হয়েছিল, তৈরি হয়েছিল। ফলশ্রুতিতে সৌভাগ্যক্রমে রাজা সবকিছু কি করেছিলেন, মোকাবেলা করেছিলেন। এই যে দেখো আমরা উদ্দীপকের রাজা ফিউডালের মতো আল মনসুর তার কোন সেনাপতির, তার এখানে হচ্ছে দুইটা প্রশ্ন হতে পারে। একটা হতে পারে তার কোন সেনাপতিকে কি করেছিলেন, তিনি তার সেনাপতির বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তার মানে উত্তর হবে আবু মুসলিম কুরাসানি। আবার যদি ওটাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে তিনি কোন সম্প্রদায়ের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, একটা হচ্ছে সম্প্রদায় করতে পারে, আর নতুবা তোমাদেরকে করতে পারে কি কোন সেনাপতি। যদি সেনাপতি প্রশ্নে বলে তাহলে উত্তর করবা কি আবু মুসলিম কুরাসানি, আর যদি সম্প্রদায় করে তাহলে উত্তর করবা কোন সম্প্রদায়, রাওয়ান্দিয়া সম্প্রদায়। আশা করি তোমরা বুঝতে পারছো। সেটি যদি 3 বাক্যে অর্থাৎ 3টি পার্টে 3টি প্যারায় যদি তোমরা যদি বিভক্ত করে যদি সুন্দর করে আলোচনা করে দিতে পারো তাহলে তোমাদের জন্য গোয়ের জন্য 3 নাম্বার অবশ্যই পেয়ে যাবা। এরপর দেখো সর্বশেষ উদ্দীপকের আলোকে উক্ত সেনাপতির বিরুদ্ধে, অর্থাৎ উক্ত সেনাপতি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, আবু মুসলিম কুরাসানি। সে আবু মুসলিম কুরাসানির বিরুদ্ধে যে গৃহীত ব্যবস্থার ফলাফল পরবর্তীতে কি হয়েছিল সেগুলো আলোচনা একটু বই থেকে পড়ে নিবে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। যদি তোমাদের যদি এরকম উদ্দীপক কিন্তু আসতে পারে, এটা কিন্তু বিগত সালে কুমিল্লা বোর্ডেও কিন্তু এসেছিল এরকম উদ্দীপক, সুতরাং একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। ভাই কিন্তু যেভাবে বলেছি কিন্তু সেভাবে আসবে ইনশাল্লাহ, দেখবা তোমরা। এরপর দেখো খলিফা হারুনুর রশিদের জনকল্যাণমূলক কাজে ভূমিকা। খলিফা হারুনুর রশিদের জনকল্যাণমূলক ভূমিকা, ঠিক আছে। এই যে জনকল্যাণমূলক কাজে যে ভূমিকা ছিল তার সেই ভূমিকাটুকু দেখবা, এর পাশাপাশি বৈদেশিক নীতি এবং পাশাপাশি তার চারিত্রিক বৈশিষ্ট্য। এটি যদি দেখো তাহলে তোমরা অবশ্যই খলিফা হারুনুর রশিদের থেকে যেরকম প্রশ্ন আসুক না কেন তাহলে উত্তর দিতে পারবা, কারণ হচ্ছে তোমরা এরই ব্যাখ্যার মধ্যে পেয়ে যাবা। এবং দেখো তোমাদেরকে এমসিকিউর একটা উদ্দীপক দেখিয়েছিলাম, সেটারে কিন্তু পুরোপুরি মিল পাবা হচ্ছে এই উদ্দীপকের সাথে। ডাইরেক্ট দেখো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। প্রজাবৎসল জনদরদি খলিফার জনগণের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য রাতের বেলা ছদ্মবেশে মদিনা শহরে কি করতেন, ঘুরে বেড়াতেন। আমরা কিন্তু ঠিক সেমটা এমসিকিউর উদ্দীপকে কিন্তু পেয়েছিলাম। দেখো, জনসাধারণের সার্বিক কল্যাণ এবং উন্নতি বিধানে তিনি হচ্ছেন নিরলস কাজ করেছেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ তার অন্যতম অবদান। আমিরুল মুমিনিন হিসেবে তিনি হচ্ছে সমধিক পরিচিত। ঠিক সেমটা কিন্তু উদ্দীপক আমরা এমসিকিউতে যেটি পেয়েছি সেই উদ্দীপকটিকে একটু লম্বা করে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটি কিন্তু করা হয়েছে। যেমন দেখো, এই উদ্দীপকের খলিফার গুণাবলীর সাথে আব্বাসিক কোন খলিফার মূলত কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি, আমরা এমসিকিউতে দেখেছি, যদি তোমরা যদি এই আব্বাসি খলিফা হারুনুর রশিদের যদি আলোচনাগুলো পড়ো তাহলে অবশ্যই পেয়ে যাবা। সুতরাং মূলত কোন খলিফা, আব্বাসি কোন খলিফা, হারুনুর রশিদের সাথে মিল রয়েছে, অবশ্যই বুঝতে পারতেছে। এরপর দেখো সর্বশেষ উদ্দীপকে প্রকাশিত চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও উক্ত খলিফা নানা গুণের অধিকারী ছিলেন। অবশ্যই নানা গুণের অধিকারী ছিলেন। তিনি হচ্ছে প্রশাসনিক কার্যক্রম সংস্কার করেছেন এবং পাশাপাশি তিনি হচ্ছে জ্ঞানাগার প্রতিষ্ঠা করেছিলেন এবং পাশাপাশি জ্ঞানের হচ্ছে বিভিন্ন তিনি কি করেছিলেন, উৎকৃষ্টতা সাধন করেছিলেন। এই বিষয়সমূহ যদি তোমরা যদি বর্ণনা করে দিতে পারো তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সর্বশেষ যেটি হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটি দেখে নাও এবং আজকে এই প্রশ্নটি দেখার মধ্য দিয়ে তোমাদের ক্লাসের ইতি টানবো, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া। সর্বশেষ একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবা। যে দেখো, খলিফা আল মামুন, যে খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমার কার্যক্রম জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তার কৃতিত্ব, এই বিষয়টা একটু দেখবা। এর পাশাপাশি তোমরা হচ্ছে এরকম একটা সৃজনশীল, এটা দেখার পরে সৃজনশীল প্রশ্নটি সলভ করার চেষ্টা করবা, আশা করি পারবা। প্রথমে কি পড়বা, আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমার কার্যক্রম এবং জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠায় তার ভূমিকা। যেমন দেখো, পবন চৌধুরী মরিশপাশা গ্রামের জমিদার পরিবারের সন্তান ছিলেন। তিনি উচ্চশিক্ষিত ও পৈতৃক সূত্রে বিশাল সম্পদের অধিকারী ছিলেন। এলাকার মানুষের শিক্ষার উন্নতির জন্য তিনি একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। দেশ বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে এটিকে সমৃদ্ধ করে তুলেছেন। পবন চৌধুরীর এই গ্রন্থাগারের সুনাম শুনে নানান প্রান্ত থেকে বহু জ্ঞান পিপাসু মানুষ এখানে ছুটে আসেন। তিনি এই গ্রন্থাগার পরিচালনায় প্রচুর টাকা কি করেছিলেন, খরচ করেছিলেন। সেই যে দেখো, উদ্দীপকের উল্লেখিত পবন চৌধুরীর সাথে আব্বাসী বংশের কোন খলিফা বলছে। আমরা দেখেছি, দেখো এই যে আব্বাসী বংশের কোন খলিফা মূলত একটি হচ্ছে জ্ঞান গৃহ প্রতিষ্ঠা করেছিলেন, খলিফা আল মামুন। কে ভাইয়া? খলিফা আল মামুন।
ঠিক সেম ভাবে আমরা হচ্ছে বায়তুল হিকমার কার্যক্রম যদি আলোচনা করি, ঠিক সেম ভাবে কিন্তু আমরা কিন্তু উদ্দীপক কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে কোন খলিফা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি, খলিফা আল মামুন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে সর্বশেষ 2 নাম্বার, উক্ত খলিফার শাসন আমলকে কি ইসলামের অগাস্টান যুগ বলা হয়? অগাস্টান যুগ বলে কি বলা হয়? অভিহিত করা যায়। তোমার উত্তরের সপক্ষে যুক্ত দাও। তোমরা কিন্তু অগাস্টান, এই যে অগাস্টান যুগ আছে, সে অগাস্টান যুগ সম্পর্কে কিন্তু তোমরা অনেকে জানো না। আরেক মিনিট লাগবে। তোমরা কিন্তু আর অগাস্টান যুগ সম্পর্কে আশা করি জ্ঞাত আছে। অগাস্টান যুগ হচ্ছে তোমরা যে ইংল্যান্ডের একটা হচ্ছে বিখ্যাত যুগ ছিল, এই অগাস্টান যুগ ছিল হচ্ছে মূলত ল্যাটিন ইতিহাসের একটি হচ্ছে অন্যতম খ্যাতিমান সময়কাল। ল্যাটিন যে সাহিত্য ইতিহাস ছিল, সেই সাহিত্য ইতিহাসের একটি হচ্ছে অন্যতম সময়কাল। ঠিক সেম ভাবে আমরা বায়তুল হিকমা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেখেছি আব্বাসী খিলাফতেরও ঠিক সেম অগাস্টান যুগের সূচনা হয়েছিল বলে মন্তব্য করা হয়েছিল। সুতরাং আমরা কিন্তু উদ্দীপকেও ঠিক সেমটা দেখতে পাচ্ছি, উদ্দীপকে আমরা ঠিক সেমটা দেখতে পাচ্ছি। দেখো, ইসলামের ইতিহাসের ইসলামের অগাস্টান যুগ বলে অভিহিত করা যায়। হ্যাঁ, ইসলামের অগাস্টান যুগ হিসেবে অভিহিত করা যায়। কেননা আব্বাসী খিলাফতের আল মামুনের সময়ে আমরা কি দেখতে পাই? জ্ঞান বিজ্ঞানের দিক থেকে অনেক বেশি অগ্রসর হয়েছিল এবং পৃথিবীব্যাপী সেটির একটা প্রসিদ্ধতা অর্জন করেছিল। ঠিক সেমভাবে আমরা ল্যাটিনের ক্ষেত্রেও দেখতে পাই। ঠিক আছে, তার মানে এটা কি যুগ? অগাস্টান যুগ। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের যে 4টি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি, ইনশাল্লাহ ভাই কিন্তু কথা দিচ্ছি, তোমাদের যদি সৃজনশীল প্রশ্ন এসে থাকে, এই এগুলোর ভিতর থেকে হচ্ছে ঘুরে পিছিয়ে আসবে। তোমাদের আমি যখন সৃজনশীল প্রশ্ন সলভ করে দিব পরীক্ষার পরে, ঠিক সেমভাবে কিন্তু এভাবে এসে দিব, তখন কিন্তু জানাই দিব। ঠিক আছে, সর্বশেষ হচ্ছে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে, তোমরা যারা এখনো পর্যন্ত ঘুরে ফিরে বসে আছো FRB 3.1 কোর্সে ভর্তি না হয়ে, তোমাদের জন্য সর্বশেষ কথা, তোমরা দ্রুত FRB 3.0 কোর্সে ভর্তি হয়ে যাও এবং পাশাপাশি তোমার সর্বোচ্চ ভালো রেজাল্ট নিশ্চিত করো। তোমার যদি সর্বোচ্চ রেজাল্ট নিশ্চিত করতে দাও, তাহলে তোমার FRB 3.1 কোর্সের কোনো বিকল্প নেই। কেন বলছি ভাইয়া? এখন বুঝবা না, যেদিন পরীক্ষার হলে যাবা ঠিক তখনই বুঝতে পারবা। যখন তোমার খাতায় যখন কলমের এই যে কলম চলবে না, তখনই হচ্ছে ভাইয়ের কথাটি মনে পড়বে, ভাইয়া তো FRB 3.1 কোর্সে ভর্তি হয়েছিল, ভর্তি যদি হইলে আজকে হচ্ছে সবার মতো আমার কলমও চলতো। ঠিক সেই কথাটি মাথায় আসবে। সুতরাং আর বলে না থেকে আজকে হচ্ছে তোমার সঠিক সিদ্ধান্তটি নিয়ে নাও। FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে তুমি নিজেকে জয় করো, নিজের স্বপ্নকে জয় করো, বাবা মায়ের পরিশ্রমের সেই মূল্যটুকু দাও। গামে জরা যে তোমাকে টাকা পয়সাগুলো দিচ্ছে, সেই পরিশ্রমের তুমি মূল্যটা দাও, পাশাপাশি তোমার পরিশ্রমের সে ফলটা তুমি ভোগ করো। ঠিক আছে, ওকে, তোমাদের সবাইকে জন্য ধন্যবাদ এবং আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও। ওটি বলে দেন শেষটা। আশা করি তোমাদের পঞ্চম অধ্যায়ে আর কোনো সমস্যা নাই। বাই বাই, টাটা।